হ্যালো, আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুরা। ঠিক আছে, অনেক দিন অনেক এক্সাম দেওয়ার পর এখনও আপনাদের পিছনে জয়কলি এখনও ছাড়ে নাই। এখনও বিভিন্ন কোর্স বিভিন্ন প্রকারের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য তারা আপনাদেরকে অনেক অনেক কিছু দিয়ে যাচ্ছে। তার সেটারই ধারাবাহিকতায় এখন সামনে নেক্সট মে মান্থে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা। তো এটার জন্য জয়কলির স্পেশাল একটা বই আছে, স্পেশাল কিছু কোর্স আছে। আই থিঙ্ক যে চ্যাম্পিয়ন নাম, তাই না? চ্যাম্পিয়ন নাম এটা হচ্ছে কোর্স আছে, যেই কোর্সে হয়তোবা আপনারা যারা এনরোল করছেন অথবা যারা ক্লাস করছেন তারা উপকৃত হচ্ছেন। সো এছাড়া 7 কলেজেরও আছে। এবং আর একটা সুসংবাদ এবং দুঃসংবাদ দুইটাই সংমিশ্রণ, যে ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ এক্সামটা আবার হইতে যাচ্ছে, ওই স্লাইড চেঞ্জারটা। সো ওই যারা ভালো করছেন আবার দিতে হবে, এই জন্য তাদের জন্য দুঃসংবাদ। আর যারা ভালো করার সুযোগ হয়নি ওই সময়, তারা এবার আর একবার নিজেকে ঝালাই করে নেওয়ার মানে কি পাবেন, একটা অপরচুনিটি আবার পাচ্ছেন। সো সেই অপরচুনিটিটা গ্রাব করার আজকে আর একটা আজকে আর একটা সুযোগ জয়কলিও দিয়ে দিয়েছে আপনাকে। সো আজকে আমরা কথা বেশি না বলে একদম ডিরেক্ট পড়ায় চলে যাই, বিকজ অফ আমরা গত 4-5 মাসে অনেক লেকচার নিয়েছি, অনেক লেকচারে অনেক কিছু পড়িয়েছি, আর পড়ানোর সময় নেই। এখন আমরা এটা ঝালাই করবো যে আমাদের ওই পড়াগুলো আসলে মনে আছে কিনা। যখনই দেখবেন মনে নাই, সাথে সাথে ওই পুরোনো ভিডিওগুলো বের করবেন। জয়কলির ফেসবুক ইউটিউব দুইটা জায়গাতেই দেওয়া আছে। গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবি সবাই ফ্রি অল্প দামে নেট দেয়, ওয়াইফাই আছে। নেট অন করবেন, ওয়াইফাই অন করবেন, আবার ওই পুরোনো ক্লাসগুলো দেখবেন। আর বই তো আছেই। সো আসেন, আপনাদের পরীক্ষা নেই যে এই গত 4-5 মাসে আমি যতগুলো ক্লাস নিছি সেই ক্লাসগুলোতে আপনারা কি কি শিখছেন, কি কি শিখছেন, এটা আজকে একটু পরীক্ষা হবে। তো দেখেন, এই যে এটা প্রথমেই আমি ম্যাথ দিছি ব্যাংক। এই ব্যাংকের উপরে মোটামুটি 3টা ক্লাস আমি নিছিলাম, তিনটা ক্লাস নিছিলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখছেন যে যেই 12টা এমসিকিউ বা যে রিটেন পার্টটুকু আসছে, কোনো আহামরি কঠিন কিছু আসে নাই। আমি এই জয়গুলি যেদিন প্রথম ক্লাস নেই সেদিন থেকে বলছিলাম যে অ্যাকাউন্টিংয়ের প্রতি কোনো ভয় রাখবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন এবং আদার্স যত ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন, সব থেকে ইজি পার্টটা অ্যাকাউন্টিং হয়। যে যতই বেশি ভয় দেখাক না কেন, আপনি শুধু রেগুলার একটু পড়াশুনো করবেন, কিছু ক্লাস করবেন, একটা দুটো বই ফলো করবেন, দেখবেন যে প্রত্যেকটা কোশ্চেন আপনি হুবহু কমন পাইছেন। এবং সেটার রেজাল্ট কিন্তু আপনারা হচ্ছে এই কিছুদিন আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছেন, আদার্স ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছেন, আপনারা কিন্তু জানতেছেন। ঠিক আছে, সো ভয়ের কিছু নাই। আজকে মোটামুটি খুব দ্রুত আলোচনা করবো। ঠিক আছে, আমি এক্সামের আগেও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামের আগে একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে প্রায় বেশ কিছু কোশ্চেন আমরা সলিউশন করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে সব কোশ্চেন আমি টাচ করতে পারিনি। সো আজকেও অনেকগুলো কোশ্চেন নিয়ে আসছি। এই কোশ্চেনগুলো আপনাদের 7 কলেজ, তারপর হচ্ছে এই ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। আই থিঙ্ক এই কোশ্চেনগুলো দিয়েও আপনাদের এই সামনের এক্সামগুলোতেও উপকার আসবে। তো খুব দ্রুত কোশ্চেনটা দেখেন এবং খুব দ্রুত অ্যান্সার করবেন যে এটার অ্যান্সার আসলে কি। কোশ্চেনটা কি, যে নগদান বইতে কি দেখে ডিসেম্বরের 31 ডিসেম্বর টাকা দেখিয়েছিলেন 30,000 টাকা। অ্যাকাউন্টেন্ট যিনি হিসাব করছেন উনি 30,000 টাকা দেখাইছেন। তারপর লিখছে তিনি জানেন না যে ব্যাংক সার্ভিস চার্জ ধরছে 500 টাকা। এরপরে বলছে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে 2,000 টাকা, যেটা অ্যাকাউন্টেন্ট আবার খবর পায়নি। দেখেন, কোশ্চেন পড়তে পড়তে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তো সে বেসিক্যালি আসলে কত টাকা দেখাইছিল? 30,000 টাকা। আমরা কত টাকা সে দেখাইছিল? 30,000 টাকা। সো এই 30,000 টাকা দেখানোর পর যেটা কি হয়েছে, যে ব্যাংক সার্ভিস চার্জ ধরছে, সে জানে না। তাহলে এটা জানাইতে হবে, তাহলে আমরা জানাবো। তাহলে এই সার্ভিস চার্জ থেকে এটা হচ্ছে আমার জন্য একটা এক্সপেন্স। এটা ব্যাংক যে সার্ভিস বা সেবাটা দিয়ে থাকে, এটার জন্য সে একটা সার্ভিস চার্জ কেটে রাখে। সো সেই চার্জটা এই অ্যাকাউন্টিংকেও এখন মাইনাস করতে হবে। ঠিক আছে, মাইনাস করলাম। এরপরে বলছে দেনাদার ব্যাংকে জমা দিছে। আমার ওই যিনি হিসাব রক্ষক, তা ওই কোম্পানির অ্যাকাউন্টে একজন দেনাদার টাকা জমা দিছে। সেই টাকাটা আবার কি করছে, দেনাদার জানে না, মানে অ্যাকাউন্টেন্ট জানে না। তাহলে সে এখন কি করবে? জানতে হবে। জানার জন্য কি করবে? এই 2,000 আবার কি করবে? প্লাস করবে। ঠিক আছে, তাহলে দেখান কত হয়। আমার যেটা হয় সেটা হচ্ছে 30,000 থেকে 500 মাইনাস করলাম, প্লাস হচ্ছে আমরা 2,000 করলাম, তার মানে 31,500 হলো। এরপরে দেখা গেছে কি, যে অ্যাকাউন্টেন্ট একটি 7,000 টাকার চেক ইস্যু করছে, যেটা ব্যাংকে এখনো উপস্থাপন হয় নাই। তার মানে চিন্তা করেন তো, এই যে 31,500, এইটা কিন্তু 2 নিয়মে এই ম্যাথটা করা যায়, বুঝতে পারছেন? সো এই 31,500 দুইটা নিয়ম আছে। এটা একটা ব্রিটিশ রুলস আছে, একটা হচ্ছে আমেরিকান রুলস আছে। আমি দুইটা নিয়মে ম্যাথটা করাচ্ছি, দেখেন। সো ইভেন ম্যাথের
অ্যান্সার দেখে আপনাকে বুঝতে হবে এটা আসলে কি আমেরিকান রুলসে করছে নাকি ব্রিটিশ রুলসে করছে। মানে একটা সনাতন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যাকাউন্টিং এই জিনিসটা দেখি যে সনাতন পদ্ধতিতে একভাবে হয়, আবার আধুনিক পদ্ধতিতে একটা হয়, ঠিক আছে। সো সেটা যদি হয় তাহলে দেখেন তারপর কি বলছে, একজন অ্যাকাউন্টেন্ট একটি 7,000 টাকা চেক ইস্যু করছে, অর্থাৎ তার অ্যাকাউন্ট থেকে 7,000 টাকা মাইনাস হয়ে যাবে, তাই না। তো দেখেন উনি যখন চেকটা ইস্যু করছে তখন তার অ্যাকাউন্ট থেকে অলরেডি মাইনাস করে দেখাই কিন্তু সে দেখেন এই ডেটটা দেখেন, ডেটটা কি 31 ডিসেম্বর, তার মানে এর আগেই কিন্তু চেকটা ইস্যু করছে। তো যখন সে চেকটা ইস্যু করছে সে অলরেডি এটা থেকে মাইনাস করে দেখাইছে, কিন্তু টাকাটা ব্যাংকে কি এখন উপস্থাপন হয়েছে, মানে ব্যাংক থেকে কি টাকাটা মাইনাস হয়েছে, হয় নাই, তার মানে টাকাটা এখনো তার অ্যাকাউন্টেই রয়েছে। সো ব্যাংক জানে তার অ্যাকাউন্টে মোটামুটি এই 31,500 প্লাস 7,000 প্লাস এই 7,000 টোটাল তার অ্যাকাউন্টে আছে 38,500। এইটা একভাবে করা যায়, এইটা একটা অ্যান্সার, ঠিক আছে, যে 38,500। তো আমি যখন অপশনগুলো পড়ে দেখি তখন দেখি যে সিতে এই অপশনটা আছে, তখন আমি এটা অ্যান্সার করব, ঠিক আছে। সো এইটা হচ্ছে একভাবে। আর আরেকটা হচ্ছে যেটা মডার্ন অ্যাকাউন্টিং, যেটা মডার্ন অ্যাকাউন্টিং বলতেছে যে আমি এইটা প্লাস করব না, যেহেতু এটা অলরেডি একবার আমি ছেড়ে দিয়েছি এই অ্যামাউন্টটা যেহেতু আমার কাছে চলে গেছে, সো এইটা আর আমি অ্যাডজাস্ট করব না। কারণ এটা দেখেন 38,500 বর্তমান ব্যালেন্স, ব্যাংকের বই অনুযায়ী ব্যাংক জানে হচ্ছে আমার এত টাকা ব্যালেন্স। এখন যেদিন সে হিসাব করলো তারপর ওদের আবার 7,000 টাকা ব্যাংক থেকে ওই চেক ইস্যু করে এটা নিয়ে গেছে। তো তখন কি হবে, আবার ব্যাংক হিসাবে দেখাবে কত, 31,500 টাকা, আর অ্যাকাউন্টেন্টের হিসাবে কত দেখাবে, এই 38,500 টাকা। সো মডার্ন অ্যাকাউন্টিং বলতেছে যে আপনার এই জিনিসটা যেটা একবার বাদ দিয়ে দিচ্ছেন সেটা আর অ্যাডজাস্ট করার দরকার নেই, অর্থাৎ ব্যাংক এই ব্যালেন্সটাই শো করার কথা যে 31,500 টাকা, কিন্তু অ্যান্সার কোথাও কি 31,500 আছে, নাই। সো দ্যাটস ওয়াই এইটার অ্যান্সারটা আমরা ধরেই নিচ্ছি যে এটা সনাতন পদ্ধতিতেই আমাদের এই মানে অ্যান্সারটা করতে হবে। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে সি। ওকে, তাহলে যারা যারা সি অ্যান্সার দিচ্ছেন আই থিঙ্ক তারা সকলেই অ্যান্সার পেয়ে গেছে, মানে তাদের মিলে গেছে। সো তারপরও আমরা একটু কমেন্টগুলো দেখব যে কে কি অ্যান্সার করছেন বা কে কি ধরনের। আচ্ছা দেন, সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা একটু দেখতে চাই যে আসলে কে কি অ্যান্সারগুলো দিচ্ছেন, ঠিক আছে। সো আমরা পরেরটাতে চলে যাই, সময় খুবই কম, খুব দ্রুত চলে যাব। দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় করলে বাজারে কি প্রভাব পড়ে, ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক যদি আচ্ছা আপনারা কে কোথায় থেকে আমাদের ক্লাসটা দেখছেন সেটা আমাদেরকে একটু জানাই দিন, ঠিক আছে, তাহলে আমাদের জন্য একটু টেস্ট করতে সুবিধা হবে। বাংলাদেশে কে কে কোথায় থেকে আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন। আর একটা আই থিঙ্ক অফার আছে, একটু মার্কেটিং না করলেই নয়। এই যারা যারা এই ন্যাশনাল ইউনিভার্সিটির একটা বই আছে জয়কলির, এই বইটা কিনে একটা সেলফি তুলে যদি আপনি জয়কলির যে অফিসিয়াল যে নাম্বারগুলো, এই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনার এই ন্যাশনাল ইউনিভার্সিটির যে একটা কোর্স আছে, ঠিক আছে, চ্যাম্পিয়ন কোর্স, এটা পেইড কোর্স, সেই কোর্সে আপনাকে হচ্ছে কি করা হবে, মানে অ্যাড করে দেওয়া হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও বইয়ের সেকেন্ড পেজে নাম লিখে দেবেন। দেখছেন জয়গুলি কত চালাক, আপনি লাইব্রেরিতে যাবেন, একটা বই কিনে ছবি তুলে আসলে হচ্ছে পোস্ট করবেন, এটা জয়গুলি বোঝে, জয়গুলির মার্কেটিং ম্যানরা বোঝে। এর জন্য কি করছে, বলছে বইয়ের উপরে আপনি নাম লিখবেন, আপনার নিজের নাম লিখে সেকেন্ড পেজে ওই ছবি দিতে হবে। দেখছেন কত চালাক, এমনি কি এত ফ্রি ক্লাস দেয়? একটু চালাক না হলে জীবনে চলা অনেক কষ্ট, ঠিক আছে। আসেন আমরা আবার প্রশ্নে চলে আসি। কেন্দ্রীয় ব্যাংক বলছে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে যখন সিকিউরিটিজ ক্রয় করে বাজারে কি প্রক্রিয়া, মানে কি ধরনের প্রক্রিয়া হয়। যারা এই কোশ্চেনটা একটু ফাইন্যান্স, একটু অ্যাকাউন্টিং, একটু ম্যানেজমেন্ট, তিনটারই এখানে মানে কোশ্চেন আছে। বেসিক্যালি ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং স্টুডেন্টরা এই কোশ্চেনটা ভালো বলতে পারবে। দেখেন কেন্দ্রীয় ব্যাংক ইনভেস্ট করতেছে, তাই না, খোলা বাজার থেকে কি করতেছে, সিকিউরিটি ক্রয় করতেছে। অর্থাৎ সে চাচ্ছে যে মার্কেটে কিছু টাকা, খুব ভালো ভালো কিছু লোকজন দেশ থেকে হেফাজত করার জন্য বিদেশে পাঠাইছে। তারা ভাবছে দেশে অনেক বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হবে হয়তোবা, তো বাংলাদেশের টাকাগুলো নষ্ট হবে, এই জন্য অনেক ভালো ভালো ব্যক্তি অনেক বিদেশে টাকা পাচার করছে। মানে এটা খারাপ শোনা যায়, বলতে হবে তারা আর এক জায়গায় সেভ রাখছে। তো তখন বাংলাদেশ ব্যাংক দেখছে যে মার্কেটে তো টাকার ঘাটতি,
সো টাকা ছাড়তে হবে। তখন তারা কিভাবে টাকাটা ছাড়ে, এই যে সিকিউরিটিস ক্রয় করে, তারা সিকিউরিটিস মানে কি কিছু পেপার এগুলো ক্রয় করে হচ্ছে কি হয়, তখন হচ্ছে কি করে টাকা মার্কেটে নিয়ে আসে। তো এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই মানে প্রশ্নটা পড়লে তো আসলে খুব ইজিলি বোঝাই যাচ্ছে। তাহলে দেখেন তো এই চারটার ভিতরে অ্যান্সারটা কি হতে পারে, আসলে এই 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 চারটার ভিতরে কি আনসার হতে পারে। তাহলে হচ্ছে খুব সহজে আমরা বলতে পারতেছি যে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়, মুদ্রা সরবরাহটা বৃদ্ধি পায়। বাংলাদেশ ব্যাংক যখন হচ্ছে এই সিকিউরিটি ক্রয় করে খোলা বাজার থেকে, তখন হচ্ছে আমাদের মার্কেটে বা মানি মার্কেট বা ক্যাপিটাল মার্কেট সব জায়গাতেই দেখা যাচ্ছে যে এই মুদ্রা সরবরাহটা বৃদ্ধি পাচ্ছে। তো যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায়, ঠিক আছে, ও সরি ব্যাংকার বলতে কি বোঝায়। ভেরি গুড, ভালো একটা কোশ্চেন। তো এই যে এগুলো একটু ওই যে ম্যানেজমেন্টে যারা ব্যাংক রিলেটেড অনেক পড়াশোনা করছেন তারা ওইসব অ্যান্সার জানেন। সো ব্যাংকার বলতে আসলে কি বোঝায়, যিনি ব্যাংকে টাকা রাখেন তাকে কি ব্যাংকার বলে না, ওনাকে বলা হয় আমানতকারী। ব্যাংকে যিনি টাকা রাখেন তাকে বলা হয় আমানতকারী বা ডিপোজিটর। তারপর বলছে যিনি ব্যাংকের মাধ্যমে ব্যবসা করেন, ব্যাংকের মাধ্যমে যিনি ব্যবসা করেন তাকে বলা হয় ক্লায়েন্ট, ঠিক আছে, বা হচ্ছে কি মানে ব্যাংকের মেইন টার্গেট কাস্টমার হচ্ছে ওই ক্লায়েন্ট, ঠিক আছে। এরপরে বলছে যিনি ব্যাংক পরিচালনা করেন, ঠিক আছে, যিনি কি করেন ব্যাংক পরিচালনা করেন, যারা ব্যাংকে জব করেন বেসিক্যালি তাদেরকেই কিন্তু আসলে ব্যাংকার বলা হয়। আর যিনি ব্যাংক প্রতিষ্ঠা করেন উনি সাধারণত বলা হচ্ছে যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঠিক আছে, বা কার্যনির্বাহী পরিচালক, ঠিক আছে, চেয়ারম্যান, এইভাবে তাদেরকে বলা হয়। বা যারা চাকরি করেন তাদেরকে বলা হয় ব্যাংকার। এরপর বলছে খোলা বাজার নিয়ন্ত্রণ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কি, এইটা কি, এটা আসলে মানে একটা পদ্ধতির নাম, যেটা বলছে যে কি খোলা বাজার নিয়ন্ত্রণ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি কি, মানে খোলা বাজার বলতে কি আসলে কি বুঝছেন, ওই যে একটু আগে আমরা বলছিলাম না যে খোলা বাজার থেকে যদি কি করে সে হচ্ছে সিকিউরিটিস পাস করে, তা খোলা বাজার বলতে একটা মানি মার্কেটকে বোঝায় যেখান থেকে আসলে বাংলাদেশ ব্যাংক চাইলে ওটাকে নিয়ন্ত্রণ করতে পারে, টাকা সাপ্লাইটা বাড়াইতেও পারে, টাকা সাপ্লাইটা কমাইতেও পারে, বা একটা শিথিল অবস্থায় নিয়ে আসতে পারে। সো ওইখানে তারা বলতেছে যে ওই খোলা বাজারে নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ একটি কি। সো ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, যে বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে একটা আপনার ঋণের যে সুদটা এটা ধার্য করে দিচ্ছে, যে হুট করে বাড়াই দিল, হুট করে কমাই দিল। সো এইটা একটা পদ্ধতির মাধ্যমে তারা হচ্ছে কি করে ব্যাংকের এইটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা চলে আসি 4-এ। সির অ্যান্সার দিচ্ছেন ফারজানা বৃষ্টি। তারপর হচ্ছে হ্যাঁ, মডেল টেস্টটা আপনি কিনে ওই হচ্ছে একটা পিকচার দেবেন, ঠিক আছে, মডেল টেস্টের উপরে সেকেন্ড পেজে হচ্ছে একটা পিকচার দেবেন, তাহলে আপনাকে ওই তখন তাহলে আপনাকে হচ্ছে ওই কোর্সে অ্যাড করে নেবেন। আচ্ছা, একজন বলছে বা ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্সে আমি ভর্তি হয়েছি তবে ক্লাস পাই না কেন। সো যদি জয়গুলো সংশ্লিষ্ট কেউ এই কমেন্টটা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই আবির হাসানের সাথে একটু কন্ট্যাক্ট করবেন যে কেন উনি ভর্তি হওয়ার পরও ক্লাস পাচ্ছে না। হয়তো বা কোনো একটা মিসম্যাচিংয়ের কারণে হয়তো বা আপনি একটু বাদ পড়ে গিয়েছেন। আপনার এই বাদ পড়ার পিছনে যদি টেকনিক্যাল কোনো রিজন থাকে সেটা আসলে আমি জয়কুলির একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই আবিদ হাসানের সাথে কন্ট্যাক্ট করে তার প্রবলেমটা একটু সলভ করবেন। তো এরপরে আমরা 4 নম্বরে যেটা বললাম, তাহলে 4 নম্বরের অ্যান্সারটা কি হবে বলেন তো, এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার কি হবে, বলছে খোলা বাজার নিয়ন্ত্রণ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি কি, বলছে এইটা হবে পরিমাণগত পদ্ধতি। দেখেন কেন পরিমাণ পদ্ধতি, তার কারণ এই যে ঋণ নিয়ন্ত্রণ তারা কিভাবে করে, তারা হচ্ছে ধরেন ঋণের যে সুদের যে হারটা বা ঋণ যে প্রদান করা হয় এটার যে হারটা তারা একবার হচ্ছে কি করে 12% করে, একবার 14% করে, কোনো ঋণের ক্ষেত্রে হচ্ছে 7% করে। এই যখনই আপনার ঋণের রেটটা কমায় দেয় তখন হচ্ছে মানুষ বেশি করে ঋণ নেয়, তখন বেশি করে মানুষ ঋণ নেয়। আবার যখন দেখা যাচ্ছে যে যখন ঋণের রেটটা অনেক বেড়ে যায় তখন ঋণ আবার নেওয়া মানুষ কমায় দেয়। ঠিক এভাবেই সে এই ব্যাংকের এই খোলা বাজারের ঋণটা কন্ট্রোলে থাকে। আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, পরের কোশ্চেনে বলছে ব্যাংকের হার হ্রাস। এই যে দেখছেন একটু আগে আমি যেইটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি সেটা কিন্তু আবার পরের কোশ্চেনে চলে আসছে। এই যে ব্যাংকের যে হারটা এটা যদি হ্রাস পায়, ব্যাংকের হার বলতে বুঝতেছেন কোনটা, ব্যাংকের হার বলতে কোনটা বলেন তো। আচ্ছা, ইতন কুমার খান বলছেন 3-এর 3। আপনারা, আমি এখন 5-এ চলে আসছি, আপনারা 3-এর অ্যান্সার দেন কেন? আচ্ছা, 5-এর অ্যান্সার বলেন, 5-এর অ্যান্সার কি?
নাকি একটু স্লো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, 5 নাম্বার কোশ্চেন বলছে ব্যাংকের হার যদি হ্রাস পায় সেক্ষেত্রে কি হয়। ওই যে একটু আগে যেটা বলছিলাম, যদি আপনার ঋণের যে ইন্টারেস্ট রেটটা সেটা যেটা ছিল আমাদের ধরেন 12%, সেখান থেকে যদি এটা যদি 7% করা হয় তখন কি হবে? তখন অবশ্যই ঋণের পরিমাণটা বৃদ্ধি পাবে, মানুষ বেশি বেশি করে থাকে ব্যাংক থেকে হচ্ছে টাকা তুলবে, টাকা তুলে নিয়ে ব্যবসা করবে, রিক্সা কিনবে, রিক্সা কিনে ঢাকা শহর অবস্থা সহ বাংলাদেশের সারা অবস্থা নষ্ট করে দেবে, তাই না? সো এই যে যখন ব্যাংকের রেটটা যখন কমে যায় তখন ব্যবসায়ীরা বেশি বেশি করে রেট দেয়, শুধু ব্যবসায়ী না, তখন পার্সোনাল লোনটাও অনেক বেশি নেওয়া হয়। আচ্ছা, এরপরে বলছে আমরা 6 নম্বর কোশ্চেনে যদি যাই, ভেরি গুড, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। এমডি আসিফ মিয়া 5-এর এ, গুড, ভেরি গুড। ফারজানা বৃষ্টি 5-এর এ, তারপর হচ্ছে অরিন ভট্টাচার্য, আচ্ছা হ্যাঁ ভট্টাচার্য 5-এর এ, ভেরি গুড, 5-এর এ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে কি 6 বলছে যে চেক ইস্যু করার তারিখ থেকে কত দিনের মধ্যে না ভাঙালে তা অকার্যকর হয়ে যাবে। চেক কিন্তু আবার ভাঙাই ফেলেন না, চেকের একটা কাগজ, এটা ভাঙা যায় না, ছেঁড়া যায়, ঠিক আছে, বাট ওইটা না। চেক ভাঙানো কথা বলতে বোঝায় যে আমরা যদি মানে কতদিনের ভিতরে আমরা ব্যাংকে এটা জমা দেব, কতদিন পর্যন্ত এটার মেয়াদ থাকে। আমরা যে এক্সপায়ার ডেট পড়ি না, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এক্সপায়ার ডেট থাকে যে তৈরির 12 মাসের মধ্যে ব্যবহার করতে হবে, তৈরির 48 মাসের মধ্যে ব্যবহার করতে হবে, 36 মাসে ব্যবহার করতে হবে। সো প্রত্যেকটা জিনিসে একটা এক্সপায়ার ডেট থাকে। সো একটা চেক যেদিন ইস্যু করা হয়, ঠিক যেই তারিখে ইস্যু করা হয় ঠিক তার পরের দিন থেকে কতদিন সময় পর্যন্ত ব্যাংকে এই চেকটা ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে, এইটাই হচ্ছে এই কোশ্চেনটা। তো 6 নম্বরের অ্যান্সার কি বলছেন ফারজানা বৃষ্টি? আই থিঙ্ক আপনি খুব জেনে শুনে এটাকে আসলে ভুল বলেন নাই, মানে আই থিঙ্ক আপনার কোথাও এমনি একটা ভুল হয়ে গেছে আর কি। যেমন এই যে জাহিদ রহমান বলছেন 6-এর বি, এটা খুবই একটা কমন একটা কোশ্চেন, খুবই একটা কমন একটা নলেজ। এটা বেসিক্যালি মোটামুটি সবাই জানে যে একটা চেকের মেয়াদ সাধারণত 6 মাস বা 180 দিন থাকে, বুঝতে পারছেন? 180 দিন বা 6 মাস একটা চেকের সাধারণত মেয়াদ থাকে। এরপরে যদি আপনি 6 মাস পরে যদি সেই চেকটা ব্যাংকে জমা দেন, সাধারণত ব্যাংকার যিনি আছেন বা ব্যাংকে যারা আছেন তারা আপনার চেকটা কি করবে না, ইস্যু মানে ভাঙাবে না বা ক্যাশ করবে না, ঠিক আছে, আপনার চেকটা এই যে ডিসঅর্ডার হয়ে যাবে। 6 মাস, 3 মাস না, ঠিক আছে, 3 মাস না। এটা খুবই একটা কমন একটা কোশ্চেন। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বরে চলে যাই। ব্যাংক তহবিলের প্রধান উৎস কি? অর্থাৎ ব্যাংকে যে টাকাটা থাকে, দেখেন আমরা ম্যাক্সিমাম কোশ্চেনগুলো একটু ব্যাংক থেকে আনছি বলে ভেবে নিয়েন না, কোশ্চেন অনেকগুলো আছে। আর ব্যাংক থেকে দেখেন এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি দেখেন সালগুলো বলে দেওয়া আছে, এগুলো এখান থেকে একটু বেশি কোশ্চেন আসে, ঠিক আছে, ব্যাংক থেকে দেখা গেছে যে একটু কোশ্চেন বেশি হয়, এই জন্য আমরা ওখান থেকে কোশ্চেনগুলো সাজিয়েছি। ব্যাংক তহবিলের প্রধান উৎস হলো কি? অর্থাৎ ব্যাংক কোথায় থেকে টাকা ইনকাম করে বা কোথায় থেকে তার যে মানে টাকাটা আসে, সোর্স অফ ইনকাম বা তার যে ক্যাপিটালটা সে যেটা দিয়ে আসলে ব্যবসা করে, সেটার আসলে প্রধান উৎসটা কি? প্রধান উৎস কি? দেখেন কমিশন, প্রাপ্ত কমিশন, এটা ঠিক আছে, এটা একটা ওয়ান কাইন্ড অফ সোর্স অফ ইনকাম, বাট এটা যে আসলে একদম দেখেন এই যে প্রাইম বলা হচ্ছে প্রধান মেইন উদ্দেশ্য, মেইনটা না, ঠিক আছে। তারা কমিশন একটা পায় যখন এলসি করা হয়, যখন হচ্ছে আপনার হচ্ছে মিডলম্যান হিসেবে তখন যারা কাজ করে, যখন এজেন্ট হিসেবে কাজ করে, যখন শেয়ার বাজারের তারা হচ্ছে ওই আইপিও নিয়ে কাজ করে, তাদেরকে কিছু একটা কমিশন দেওয়া হয়, প্রত্যেকটা জিনিসের জন্য কমিশন দেওয়া হয়, বাট ওইটা হচ্ছে তাদের মেইন উৎস নয়। তহবিলের দেখেন তহবিল বলছে, টোটাল যে অ্যামাউন্টটা থাকে সেটা এখান থেকে এই তহবিল তারা তৈরি করে না। এরপর বলছে অর্জিত সুদ। অর্জিত সুদ কি? ওই যে ব্যাংক আপনাকে যে লোনটা দিয়েছে সেইটার অ্যাগেনস্টে তারা আবার একটা কি করে, সুদ আপনার কাছে চার্জ করে, সেটা দিয়েও আসলে একটা ব্যাংক সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব নয়। এরপর হচ্ছে ব্যাংক চার্জ সমূহ। চার্জ সমূহ কি? ব্যাংক এই যে আপনাকে সার্ভিস দিচ্ছে এটার জন্য 6 মাস অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর তারা একটা সার্ভিস চার্জ কেটে রাখে, এটাও কিন্তু ব্যাংক আমানতের প্রধান উৎস না। তাহলে প্রধান উৎসটা কি? প্রধান উৎসটা হচ্ছে এই যে আমানত, আপনি আমি যেটা খুব আপন ভেবে খুব বিশ্বাস করে আমরা ব্যাংকগুলোতে যেটা জমা রাখি, সেটা দিয়েই হচ্ছে ব্যাংক অহংকার বা মানে ফটর ফটর করে যে আমার কাছে অনেক টাকা। সো আসলে তার কোনো নিজস্ব ওইভাবে টাকা নাই, ওই আপনার আমার বিশ্বাসের অর্জিত বা জমায়িত যে টাকাটা, সেটাই আমরা আবার তাকে যখন বিশ্বাস করে রাখতে দেই, সে ওই টাকা আবার আরেকজনকে ধার দিয়ে ব্যবসা করে, ঠিক আছে, বুঝতে পারছেন? আমি তো কাউকে চিনি না, আমি টাকা জমা দিছি ধরেন ঢাকায়, ওই সেম ব্যাংক ধরেন আবার ওই লোন দিছে হচ্ছে চিটাগাঙে,
ঠিক আছে। সো আমি তো ডিরেক্ট তাকে দিতে পারবো না, সো এই ব্যাংকের মাধ্যমে দিলাম, রিস্কটা ব্যাংক নিল। এই জন্য হচ্ছে এটাই হলো তাদের তহবিলের তৈরির মানে উৎসের প্রধান যে উৎসটা সেটা হচ্ছে প্রাপ্ত আমানত। বাকিগুলোও কিন্তু উৎস, কিন্তু এটা প্রধান না, এটা একদম প্রধান না। এগুলা থেকেও আমানত তারা তাদের রেভিনিউতে হিট করে, তারা হচ্ছে এই টাকাগুলো থেকেও তারা ইনকাম করে বা এই টাকাগুলো একসময় তারা আবার ইনভেস্ট করে, বাট মেইন উৎসটা হচ্ছে প্রাপ্ত আমানত, সবাই এটা জানেন। ভেরি গুড। এরপরে দেখেন পরেরটা পড়েন, বলছে কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। আমরা একদম মানে খুব মানে হাস্যকর মনে হচ্ছে না কোশ্চেনটা, যে সবাই পারি এটা কোশ্চেনে আবার কি হলো, তাই না? দেখবেন মানে সব ভালো ভালো মানে সহজ সহজ কোশ্চেনগুলো আমরা না এক্সামে গিয়ে ভুল করে আসি, কারণ ওই এক্সামের ওই 1 ঘন্টা যে ইনি এক্সাম দেয় উনিই বোঝেন যে কোন দিক দিয়ে শুরু হয় আর কোন দিক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? সো এই কোশ্চেনটাও দেখা যাবে যে আমরা অনেক সময় ভুলে যাই যে বাংলাদেশ ব্যাংক কি করে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক কি করে? উনি কি আমানত গ্রহণ করে? হ্যাঁ, আমানত গ্রহণ করে। মানে আপনারা আজ পর্যন্ত কি বাংলাদেশ ব্যাংকে শুনছেন যে এই টাকা জমা দিতে গেছে? আশেপাশে কোনো দিনও শুনছেন কেউ বলছে আমি বাংলাদেশ ব্যাংক যাচ্ছি টাকা জমা দেওয়ার জন্য? সো এই আমানত গ্রহণটা বাংলাদেশ ব্যাংক করে না। কি করে? নোট ইস্যু করে। আপনার আমার পকেটে যতগুলো টাকা আছে সব বাংলাদেশ ব্যাংক থেকেই বের হয়েছে। এরপরে কি বলছে? ঋণ নিয়ন্ত্রণ করে। এটা নিয়েও তো একটু আগে আমরা আলোচনা করছিলাম, তারা ঋণ নিয়ন্ত্রণ করে। তারপর দেখেন পুনঃ অর্থ সংস্থান, অর্থাৎ কি করতেছে তারা হচ্ছে আবার ব্যাংকগুলোকে টাকা হচ্ছে ফাইন্যান্স করে, ঠিক আছে? ব্যাংকগুলোকে ফাইন্যান্স করে, ইভেন তারা ডিরেক্ট ইনভেস্টমেন্টে যায়, ঠিক আছে? সো এই 4টার ভিতরে দেখা যাচ্ছে এ নাম্বারটা কোনোভাবেই ব্যাংকের কাজ না। ফারজানা বৃষ্টি সঠিক অ্যান্সার দিয়েছেন আপনি। তারপর হচ্ছে হরিণ ভট্টাচার্য 8-এর এ, এমডি আসিফ মিয়া 8-এর এ। গুড। আচ্ছা, আমরা পরে কোশ্চেনে যাই। এবং হচ্ছে রেওয়া মিল মিলবে না। রেওয়া মিলটা আমি অনেকবার পড়িয়েছি। রেওয়া মিলটা অলমোস্ট আমরা 2টা ক্লাস নিয়েছি রেওয়া মিলের। সো কারো যদি এখনও রেওয়া মিল কোনো যদি প্রবলেম থেকে থাকে, আপনি ওই জয়কলি অথবা জয়কলির ফেসবুক পেজ যেটা আছে অথবা ইউটিউবে যেটা আছে, আই হোপ যে সেখানে ভিডিওগুলো আপলোডেড আছে, আপনি হয়তো বা ওই সার্চ করে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিন যদি রেওয়া মিল সম্পর্কে আপনার কিছু জানতে ইচ্ছা হয়। সো বলতেছি কি রেওয়া মিল মিলবে না। আমরা অনেক কোশ্চেন দেখছি যে কোনগুলোর কারণে রেওয়া মিল মিলে যায়, আর আজকে একটা কোশ্চেন পাচ্ছি যে রেওয়া মিল মিলবে না। আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন একটা কথা বারবার বলেছি যে রেওয়া মিল তখনই মিলবে না যখন অ্যামাউন্টে প্রবলেম থাকবে, অর্থাৎ আপনি এক সাইডে লিখছেন 200 আর একদিকে লিখছেন 2000, এই ভুলটা সাথে সাথে রেওয়া মিল একদম অটোমেটেড ভাবে ধরে ফেলবে যে 1800 টাকার একটা আপনাকে গ্যাপ দেখাবে, মানে একটা ডিফারেন্স দেখাবে যে ওই দিকে 2000 এই দিকে 200। সে শুধু সংখ্যাগত যে ভুলগুলা সেটা সে আইডেন্টিফাই করতে পারে, বাট এই 2000 এই আপনি এই মানে 2000 আসলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার নাকি রেভিনিউ এক্সপেন্ডিচার, এইটা ডিফারেন্সিয়েট করার ক্ষমতা কিন্তু রেওয়া মিলের আসলে নাই, ঠিক আছে? সো রেওয়া মিল হচ্ছে নীতিগত ভুল বা কেরানি যদি কিছু তার জ্ঞানের অভাবে কিছু ভুল করে থাকে সেই ভুলটা ধরা পড়ে না, বাট যদি সে এই ভুলটাও কিন্তু কেরানিই করছে। আমরা অনেক বলি যে করণিক ভুলটা আসলে ম্যানমেড ভুল, বাট এটাও দেখেন এটাও কিন্তু ম্যানমেড। এই 200 জায়গায় 2000 লেখাতেও হচ্ছে কি কেরানি ভুল করে থাকে, বাট যখন সংখ্যায় ভুল নিয়ে আসবে, সেই স্পেসিফিক কোনো একটা অ্যামাউন্টে ভুল নিয়ে আসবে, সেই ভুলটা ধরা পড়বে, ঠিক আছে? আবার যদি এমনটা হয়তো সে একটা ধরেন 2 লাখ টাকা 20,000 টাকার একটা হিসাব, সে ডেবিট দিকেও লেখছে 2000 টাকা, ক্রেডিট দিকেও লেখছে 2000 টাকা, সেক্ষেত্রে এটা আর ভুল হবে না। মানে অন্য একটা অ্যাকাউন্ট সে আবার 2000 টাকা, সেক্ষেত্রে এটা ভুল হবে না। বাট এই অ্যামাউন্টের যখন ডিফারেন্স থাকবে তখন হচ্ছে এই ভুলটা হবে। যেখানে বলছে কি 200 টাকার উত্তোলন, যে উত্তোলন হিসেবে 2000 টাকা দেখানো হয়েছে, এই ভুলটা হচ্ছে রেওয়া মিল ধরা পড়বে। ভেরি গুড। এমডি হাফিজুল ইসলাম বলছে 9খ, এমডি হাফিজুল বলছে 200 টাকার জায়গায় 2000। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, এটা ভুল হবে না। যেমন দেখেন আরেকটা সি নাম্বারও দেখেন সংখ্যাগত ভুল, বাট এটা কেন ভুলটা ধরা পড়বে না সেটা আমি বলে দিচ্ছি। দেখেন পাওনাদারকে প্রদত্ত টাকার জন্য পাওনাদার হিসাবকে ডেবিট করা হয় কত টাকা? 65 টাকা, এবং নগদান হিসাবে ক্রেডিট করা হয় 65 টাকা। অর্থাৎ আপনি ডেবিটেও যে টাকা লিখছিলেন ক্রেডিটেও একই টাকা লিখছেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই আপনার এইটাতে ইফেক্ট পড়বে না। কেন ইফেক্ট পড়বে না সেটা আমি আপনাকে আর একটু ডিপলি ভাবে বুঝি। অনেকে হয়তো এটা বোঝেন না যে আসলে কাহিনীটা কি হয়। দেখেন আমরা রেওয়া মিলের ডান সাইড এবং বাম সাইড ইউজ করি, তাই না? একদিকে আমরা সম্পদ এবং ব্যয় লিখি, আর একদিকে আমরা আয়, দায়, মালিকানা সত্ত্ব লিখি। তো আপনি যখন পাওনাদারকে পেমেন্ট করবেন তখন কি আমার ওই সাইডে ধরেন 65 টাকা কমে যাবে। আমার ধরেন পাওনাদার ছিল 100 টাকা, এখান থেকে আমার কি হবে 65 টাকা কমে গিয়ে আমার হচ্ছে পাওনাদার বর্তমান আছে কত টাকা? 35 টাকা। এইটা হচ্ছে আমার বর্তমান পাওনাদার। এখন ধরেন আপনার কাছে ক্যাশ টাকাও ছিল কত টাকা? 100 টাকা। সেখান থেকেও আপনি হচ্ছে কি করছেন, ওই
65 টাকা মাইনাস করছেন, কারণ আপনার কাছ থেকে তো ক্যাশ চলে গেছে না, ক্যাশ চলে গেছে, তাহলে আমি 65 টাকা এদিক থেকেও মাইনাস করি, তাহলে আমার এই রেয়ামিলের এই সেটটাও আছে 35 টাকা। সো দ্যাটস ওয়াই এইদিকেও 35 ওইদিকেও 35, তখন আর ভুলটা হচ্ছে না। অর্থাৎ আপনি নগদানও ভুল করছেন, পাওনাদার হিসেবে ভুল করছেন, এই ভুলটা ধরা পড়বে না। কিন্তু যদি এমন হইতো যে আপনি একদিকে ভুল করছেন, এই পাওনাদারকে প্রদান করার সময় 650 টাকায় লিখছেন, কিন্তু এইদিকে যখন ক্যাশ চলে গেছে নগদান থেকে এত 65 টাকা লিখছেন, এই ভুলটা আবার ধরা পড়তো। বুঝতে পারছেন? সো যখন ডেবিট ক্রেডিটের অ্যামাউন্টটা সঠিক থাকবে, সেটা ভুল হলেও সেই ভুলটা ধরা পড়বে না। আর ডেবিট ক্রেডিটের অ্যামাউন্টটা যদি ভুল লেখা হয়, সেই ভুলটাই ধরা পড়বে। গুড, এই যে হাফিজুল ইসলাম সঠিক পড়াশোনা করেছেন এতদিন, এই যে করে সে অ্যান্সারটা দিতে পেরেছেন। এরপরে দেখেন, এরপরে কি বলছে 10 নম্বরটা দেখেন তো, একটি রেওয়ামিলের দুইটি পাশ মিলবে না। একটু আগে যেটা আমি ম্যাথমেটিক্যাল দিয়ে বলে দিছি, এখন আপনি এটা থিওরিক্যালি বলে দেন, ঠিক আছে? এটা আপনি এখন বলেন যে কখন মিলবে না। 10 এর অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 10, এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার কি হবে? বলছে একটি সঠিক জাবেদা 2 বার পোস্ট করা যদি হয়, কি বলছে? সঠিক জাবেদা 2 বার পোস্ট করছেন, এই ভুলটা কি ধরা পড়বে? এরপর বলছে ধারে সাপ্লাই ক্রয়কে যদি সাপ্লাই ডেবিট এবং নগদান ক্রেডিট করা হয়, আমি ধারে ক্রয় করছি, তাহলে হচ্ছে আমি সাপ্লাই ডেবিট এবং নগদান ক্রেডিট, একটা নর্মাল অ্যাকাউন্টিং, নর্মাল ট্রানজ্যাকশন, এই ভুলটাও কি ধরা পড়বে? পড়বে না। এরপর বলছে 100 টাকা নগদ উত্তোলন যদি উত্তোলন হিসাবে 1000 টাকা ডেবিট এবং নগদান হিসাবে 100 টাকা ক্রেডিট করা হয়, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের ভুলটা ধরা পড়বে, ঠিক আছে? তখন আমাদের ভুলটা ধরা পড়বে। 10-এর একজন বলছেন সি, ভেরি গুড। 10-এর অ্যান্সার মোটামুটি সবাই একজন। এই হে, বি কেন, খ কেন বললেন? ধারে সাপ্লাই ক্রয় করছেন, সমস্যা কি? আপনি সাপ্লাই যদি ক্রয় করে থাকেন, তাহলে এটা জাবেদা কি হয়? সাপ্লাই হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, এই তো ক্যাশ চলে গেছে, সাপ্লাই আমার বাড়ছে। তো সেটা যদি আপনি বাকিতেও ক্রয় করেন, তখন কি হবে? সাপ্লাই ডেবিট, পাওনাদার হচ্ছে ক্রেডিট। সো এই ডেবিট ক্রেডিট তো সেম থাকবে, এই জন্য এই ভুলটা ধরা পড়বে। বাট আপনি কি করছেন? 100 টাকার জায়গায় 1000 টাকাকে ডেবিট করছেন এবং নগদানে আবার 100 টাকা করছেন, এই জন্য এই ভুলটা ধরা পড়বে। আবার নিচেরটা কি আছে? 450 টাকা পরিশোধ করা হয়েছে, কিন্তু আপনি এই যে এক সাইডেও 45 টাকা লিখছেন, অন্য সাইডেও হচ্ছে 45 টাকা লিখছেন, এই জন্য এই ভুলটা আবার ধরা পড়বে না। নেক্সট কোশ্চেনে চলে যাই, 11 নাম্বার। এটাতে কি বলা হচ্ছে? এটাতে বলা হচ্ছে যে দৈনন্দিন মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে, এটি কি ধরনের ভুল? এটা আসলে কি ধরনের ভুল? কোশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে দৈনন্দিন মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। যন্ত্রপাতি হিসাবে ডেবিট মানে কি বলা হচ্ছে এটাকে? দেখেন, আমি যদি একটু ডিপ করে বলতে চাই, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে দৈনন্দিন মেরামত খরচ বলতে কি বোঝায়? এটা একটা ক্যাপিটাল অপারেটিং এক্সপেন্ডিচার, ঠিক আছে, বা হচ্ছে আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার। আর এই যে যন্ত্রপাতি হিসাবে ডেবিট মানে কি? সম্পত্তি বাড়ছে আমার, এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো এই ধরনের যদি ভুল হয়, তার মানে হচ্ছে আপনার জ্ঞানের কিছু মানে স্বল্পতা আছে, যে কোনটা মূলধন জাতীয় ব্যয় এবং কোনটা মুনাফা জাতীয় ব্যয়, আপনি এটা ডিফারেন্সিয়েট করতে পারেন না। সেক্ষেত্রে এই ধরনের ভুলগুলোকে আমরা বলি কি? নীতিগত ভুল, ঠিক আছে? তাহলে 11 অ্যান্সার কি হচ্ছে? 11 অ্যান্সার হচ্ছে ডি। 11 অ্যান্সার ডি। অথৈ সাহা বলছেন ডি। আবার ফারজানা বৃষ্টি 11 ডি। তারপর হচ্ছে নাজমুল হক নয়ন বলছেন ডি। ভেরি গুড, সকলে সঠিক অ্যান্সার দিয়েছেন। এরপর বলছে অলিক সম্পত্তি, 12 নম্বর। অলিক সম্পত্তি কি? যেটাকে আমরা বলি কাল্পনিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি, ইংলিশে যেটাকে বলা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। এবং এই ফ্যাক্টিশিয়াস অ্যাসেট বা কাল্পনিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি, এই সম্পত্তিগুলো কখনোই এফএস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীতে দেখানো হয় না। এটা কোথায় দেখানো হয়? এটা হচ্ছে আর্থিক বিবরণীর নিচে নোট আকারে এই অলিক সম্পত্তিটা দেখানো হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর অ্যান্সারটা কি হবে বলেন তো? এই অলিক সম্পত্তি কোনটা? সুনামকে অলিক সম্পত্তি না, এটা খুবই ভালো সম্পত্তি, ব্র্যান্ড ভ্যালু, ঠিক আছে? মানুষ আপনার নামে প্রশংসা করে, কোম্পানির নামে প্রশংসা করে, এটা একটা ব্র্যান্ড ভ্যালু, এটার দ্বারাই আসলে ব্র্যান্ড ভ্যালুটা ক্যালকুলেট করা হয়। এরপর বলছে প্যাটেন্ট, এটাও একটা ইনট্যানজিবল অ্যাসেট, অর্থাৎ ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে? ইনট্যানজিবল অ্যাসেট। এরপর হচ্ছে কপিরাইট, এটাও একটা ইনট্যানজিবল অ্যাসেট। যাই সুনামও ইনট্যানজিবল অ্যাসেট, এখানে মোটামুটি যা কিছু আছে সবগুলো ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। এরপরে বলা হচ্ছে শেয়ারের মূল্য ছাড়। শেয়ারের মূল্য ছাড়, এইটাই হচ্ছে আপনার অলিক সম্পত্তি। কারণ এটা আচ্ছা, অলিক সম্পত্তির সংজ্ঞাটা তো জানেন, তাই না? বলছিলাম না
অলিক সম্পত্তির সংজ্ঞাটা হচ্ছে বড় বড় ধরনের ক্ষতি বা এমন একটা জিনিস যেটা আসলে ওই বছরে অ্যাডজাস্ট করা যায় না। এত ওই যে বলে না একটা অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, তো এতটাই ক্ষতি হয়ে গেছে বা এতটাই এক্সপেন্স বেশি হয়ে গেছে, সেটা আসলে আপনি ওই বছরের রেভিনিউর সাথে যদি অ্যাডজাস্ট করতে যান তাহলে এটা অনেক বড় একটা ক্ষতি আপনাকে দেখাবে, এবং এই ক্ষতিটা দেখা যাবে বছরের পর বছর আপনি ট্যাক্স পারপাসে আপনি ক্যারি ফরওয়ার্ড করতেই আছেন। যাই হোক, এটা এখন বুঝবেন না, ইন ফিউচারে যখন ইউনিভার্সিটিতে পড়বেন বা অ্যাকাউন্টিং পড়বেন, যখন ট্যাক্সেশন পড়বেন বা ট্যাক্সেশন পড়বেন, প্রিন্সিপাল অফ ট্যাক্স পড়বেন, তখন এই সেট অফ বা ক্যারি ফরওয়ার্ড এই জিনিসটা বুঝবেন। এটা এখন বুঝবেন না, এটা আপনাদের এখন বোঝার দরকার নাই। বাট এই শেয়ারের মূল্য ছাড় এটা একটা বড় ধরনের ক্ষতি হয় কোম্পানির, এই ক্ষতিটাকে তারা অলিক সম্পত্তি হিসেবে দেখায়। সো এই জন্যই এটাকে বলা হচ্ছে অলিক সম্পত্তি, এবং এটা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো যায় না। যদিও বলছে সম্পত্তি, কিন্তু তারপরে এটা দেখানো যায় না। এটা কোশ্চেন আসতে পারে যে অলিক সম্পত্তি আর্থিক বিবরণীর কোথায় দেখানো হয় বা কোন সম্পত্তির ঘরে দেখাতে হয়। আপনার কনফিডেন্সের সাথে উত্তর দিবেন যে এটা কোনো সম্পত্তিতেই দেখানো হয় না, এইটা আর্থিক বিবরণীর নিচে যে নোট সমূহ থাকে ওই নোটে দেওয়া হয়। আচ্ছা, পরে কোশ্চেনে যাই। 13 নাম্বার বলছে রাওমিল সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। ওরে বাবা, দেখছেন, তার মানে একটা মিথ্যা কথা বলা আছে। আপনার এই মিথ্যা কথাটা এখন খুঁজে বের করতে হবে যে কোনটা আসলে মিথ্যা বলছে। এই মিথ্যাটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে। দেখেন তো কি বলছে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, এটা কিন্তু রাওমিলের মেইন কাজ। ওই যে একটু আগে পড়ালাম যে নাম্বারিংয়ে যদি কোনো ভুল হয় সেটা ধরতে পারে। সো গাণিতিক শুদ্ধতা যাচাই করার এটা তার একটা প্রধান কাজ। এর বলছে আর্থিক অবস্থার প্রাথমিক ধারণা পাওয়া যায়। ইয়েস, আপনার টোটাল সম্পত্তি এবং ব্যয় কত, টোটাল পাওনাদার বা টোটাল আয় কত, এইটার একটা সম্পর্কে আপনার একটা ধারণা দেওয়া হয়, একটা সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, একটা হচ্ছে আপনার যে সারা বছরে যে খরচগুলো করা হয়েছে এইটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই রাওমিল। আচ্ছা, তার মানে এটা হয়। তারপর হচ্ছে চূড়ান্ত হিসাব তৈরি করা সহজ হয়, অবশ্যই সহজ হয়। ইভেন চূড়ান্ত হিসাবটা তৈরি হয় রাওমিল থেকে, শুধুমাত্র রাওমিল থেকে না, এটাকে বলা হবে সমন্বিত রাওমিল থেকে। কারণ রাওমিল থেকে চূড়ান্ত তৈরি করা হয় না, করা হয় কি সমন্বিত রাওমিল। কারণ রাওমিল তৈরির পর আমরা আবার সমন্বয় জাবেদা দিই, সমন্বয় জাবেদা করি, তখন সমন্বয় জাবেদা করার পরে বা রাওমিলে কিছু ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটিগুলা কারেকশন করে সমন্বিত রাওমিল প্রস্তুত করা হয়। ওই সমন্বিত রাওমিল থেকে চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এরপরে বলছে কি হিসাবের একটি হিসাবের অংশ হিসেবে গণ্য করা হয়। দেখেন, আমরা যখন হিসাব করি তখন হচ্ছে রাওমিলটাকে মানে একদম মেইন প্রায়োরিটি দেওয়া হয়, তা কিন্তু না। ঠিক আছে, সো এইটা বাদে বাকি যে তিনটা কাজ, এই তিনটা কাজই হচ্ছে রাওমিল বা ট্রায়াল ব্যালেন্সের মেইন পারপাসটা সার্ভ করে। এই জন্য আমরা এই জিনিসটাকে বাদ দেবো, বলবো যে এটাই আসলে রাওমিলের কাজ না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আমরা যাই 13। তাহলে অনেকেই সবাই অ্যান্সার দিয়েছেন ঘ, ভেরি গুড। এরপর বলছে সমাপনী মজুদ সাধারণত রাওমিলে কি, কথা বলে থেমে গেছে, সে কথাটা শেষ করে নাই। তাহলে সমাপনী মজুদ সাধারণত রাওমিলে কি বলছে, অনার্স হিসেবে দেখানো হয়, ক্রেডিট কলামে দেখানো হয়, তারপর ডেবিট কলামে দেখানো হয় না, কোনো কলামেই দেখানো হয় না। আচ্ছা, তারিফুল আজম তামিম, আই থিঙ্ক আজ্জাজ নাকি এটা নামটা বলতে একটু মানে ভুল করতেছি নাকি, এজাজ, আই থিঙ্ক এজাজ হবে, নট আজাজ, এজাজ। হ্যাঁ, তারিফুল এজাজ তামিম বলেছেন সমাপনী মজুদ সাধারণত রাওমিলে কোনো কলামেই দেখানো হয় না। দেখছেন কত নেগেটিভ কথা বলছে। আচ্ছা, নেগেটিভ কথা বললেও এইটাই সঠিক বলেছে সে, সমাপনী মজুদ সাধারণত রাওমিলে দেখানো হয় না। ঠিক আছে, কোনো কলমে দেখানো হয়। কিন্তু যদি আপনার রাওমিলে যদি সমন্বিত ক্রয় থাকে, সো আপনি যখন একটা কোশ্চেন সলভ করবেন তখন ওর পাশাপাশি আরও একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করবেন যে কখন দেখানো হতো। এখানে বলছে কোনো কলমে দেখানো হয় না, বাট কোনো না কোনো সময় তো অবশ্যই দেখানো হয়, তাই না? সো কখন দেখানো হয়? তখন যখন রাওমিলে সমন্বিত ক্রয় থাকে। এই সমন্বিত ক্রয় যখন থাকবে তখন আবার আমরা সমাপনী মজুদটা রাওমিলে দেখাবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। পরে কোশ্চেনটায় যাই। বলছে নিম্নলিখিত কোন ভুলটি রাওমিলের মাধ্যমে উদ্ঘাটিত হবে, রাওমিলের মাধ্যমে উদ্ঘাটিত হবে। এই কোশ্চেনটা আই থিঙ্ক সবাই অলরেডি এটা পেয়ে যাওয়ার কথা। সো এটা নিয়ে আর টাইম ওয়েস্ট না করে আরও নতুন কোশ্চেনে যাই। এরপর বলছে কি রাওমিলের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে টাকার পরিমাণ সমান হলেও রাওমিলে ভুল থাকতে পারে, এইটিকে কি জাতীয় ভুল বলে? বুঝতে পারছেন? ওই যে একটু আগে আমরা এটাও পেয়েছিলাম যে উনি কি করছে হচ্ছে আপনার যন্ত্রপাতির মানে মেরামত খরচটা
যন্ত্রপাতি হিসেবে ডেবিট দিকে বসাইছে। সো ওই ভুলটা কি ছিল? ওই ভুলটা ছিল হচ্ছে আপনার নীতিগত ভুল। তো সেক্ষেত্রে এখানেও বলছে যে রাওয়া মিলের ডেবিট ও ক্রেডিটের উভয় দিকের টাকার পরিমাণ ভুল হলেও সেই ভুলটাকে আমরা নীতিগত ভুল হিসেবেও গণ্য করতে পারি, এটাই। আচ্ছা, 14 বলছেন ডি। আমরা 14 শেষ করে আমরা এখন 15 তো অলরেডি সলভ করছি। এরপরে আমরা কি করছি যে আমরা 16 নম্বরও সলভ করে ফেলছি। আচ্ছা, এই যে একজন 15 বলছেন ডি, দেখছেন একটা কোশ্চেন বাদ দিলাম, ভাবলাম যে এই কোশ্চেনটা মনে হয় পারবেন, সেটারই অ্যান্সার আপনারা সবাই ভুল দিয়ে রাখতেছেন। দেখেন বলছি কি, নিম্নলিখিত কোন ভুলটি রাওয়া মিলের মাধ্যমে উদ্ঘাটিত হবে? আবারও আসতেছি। এখন আপনারা যদি না পারেন আমাকে তো অ্যান্সার দিতেই হবে। ভুল অ্যান্সার দিয়েছেন, খুব ভালো কাজ করছেন। দেখেন বলছে 1 নাম্বারটা পরে যাই, বলছে 250 টাকার ক্রয় সম্পূর্ণভাবে হিসাব থেকে বাদ পড়ে গেছে। আপনি জাবেদাতেই নিয়ে আসেন। হিসাব বলতে কি বোঝাচ্ছে? জাবেদা, জার্নাল এন্ট্রি, একদম প্রাইমারি লেভেলের এন্ট্রি। সো ওইখানে আপনি এন্ট্রিটা দেন নাই, তো রাওয়া মিল কিছু খুঁজে বের করবে যে ভাই তুমি জাবেদায় লেখো নাই। ও তো কাজই করে জাবেদার ব্যালেন্স নিয়ে। এখন জাবেদাতেই যদি না থাকে, সম্পূর্ণই বাদ পড়ে গেছে, এটা তো রাওয়া মিল ফাইন্ড আউট করতে পারবে না। যাই হোক, যারা 15 ডি বলছেন তারা ভুল বলছেন। এরপর বলছে 300 টাকার ধারে বিক্রিত পণ্য দুই তরফা হিসাবে। দেখেন দুই তরফা মানে কি? দুই তরফা মানে দুই দিকেই, ডেবিট এবং ক্রেডিট দুই দিকে সে 30 টাকা লিখছে। এই ভুলটা কি ধরা পড়বে? পড়বে না। এরপর বলছে বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয় হিসাবে লেখা হয়েছে। বিক্রয় সংক্রান্ত খরচটা কি করা হয়েছে? আমরা হচ্ছে বিক্রয় হিসেবে লিপিবদ্ধ করছি। বিক্রয় সংক্রান্ত খরচটা বিক্রয় হিসেবে লিপিবদ্ধ করছি, এটাও ভুল হবে না। ঠিক আছে। এরপর যেটা বলছে, করিমের নিকটতে প্রাপ্ত কত টাকা? 574 টাকা। চেক করিমের হিসাবে কত টাকা লেখা হয়েছে? 475 টাকা। দেখেন এই যে করিমের টাকার চেক কত টাকা পাইছি? আমরা পাইছি হচ্ছে 574 টাকা, কিন্তু লিখছি কত টাকায়? এই যে দেখেন, এটার কারণে আমার এই ভুলটা ধরা পড়বে। তাহলে এই যে 15 অ্যান্সারটা কি হবে? আচ্ছা, এরপরে 16 নম্বর অলরেডি আপনারা অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছেন। আচ্ছা, তাহলে 15 নম্বর অ্যান্সারটা কি হবে? 15 নম্বর অ্যান্সারটা হবে কি? 15 নম্বর অ্যান্সারটা হবে এ। 15 অ্যান্সার হবে এ। তারপর 16 অ্যান্সারও এখানেও একটু মারামারি লেগে গেছে। এ এবং বি দুজনে অ্যান্সার দিয়েছেন। দেখেন বলছে রাওয়া মিলে ডেবিট ও ক্রেডিটের উভয় টাকার পরিমাণ সমান হলেও রাওয়া মিলে ভুল থাকতে পারে। এটি কি জাতীয় ভুল? এটি কি জাতীয় ভুল? এইটা নীতিগত ভুল। এবং আরেকজন বলছেন আবার যোগের ভুল। দেখেন আপাত দৃষ্টিতে মনে হয় যোগের ভুল, ঠিক আছে, যোগের ভুল। দেখেন বাট এখানে সে কি বলছে? এই যে দেখেন, এই যে এই কথাটা কথা বলছে কিন্তু, তাই না, যে 300 টাকার পণ্য দুই দিকেই আমরা কি করছি? 30 টাকা লিখছি। এটা আসলে কোন ধরনের ভুল? এটা নীতিগত ভুলও হতে পারে, বাট 100% অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যোগের ভুল। ফার্স্টে আমি নিজে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। তো এটা নীতিগত ভুল হতে পারে, বাট বেস্ট অ্যান্সার হচ্ছে যোগ। যেহেতু এখানে টাকার পরিমাণের কথা বলেছে, যে আপনি এদিকেও 30 টাকা লিখছেন, ওইদিকেও 30 টাকা লিখছেন, বাট এক্স্যাক্টলি অ্যামাউন্টটা কত ছিল? 300 টাকা। তাহলে এটা আপনার যোগ বিয়োগ করতে এই 300 টাকা অ্যামাউন্টটা ভুল আসছে। সো এটা হবে 16 অ্যান্সার হবে, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বি। সাইফুল ইসলাম আচ্ছা 15 এ। একজন ফারজানা বলছেন। আচ্ছা গুড, ওকে। তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটায় চলে যাই। 17তে দেখেন কি বলছে। 17 কোশ্চেনটা কি? হিসাব বিজ্ঞানের কোন নীতির জন্য বাৎসরিক অবচয় ধার্য করা হয়? একটু কঠিন কোশ্চেন এসে গেছে এবার। বলেন এই যে 17-এর যে কোশ্চেনটা, হিসাব বিজ্ঞানের কোন নীতির জন্য বাৎসরিক অবচয় ধার্য করা হয়? ঠিক আছে, এই যে অবচয় ধরা হয় বা ধার্য করা হয়, আপনি কোন নীতি ফলো করলে আপনি প্রতি বছর আসলে আপনি অবচয় ধার্য করতে পারবেন? প্রতি বছর অর্থের পরিমাপযোগ্যতা, পূর্ণ প্রকাশ, চলমান নীতি এবং ম্যাটেরিয়ালিটি কনসার্ন। আচ্ছা এটা বলেন, এটার অ্যান্সার কি হবে? এটা আনসার কি হবে বলেন? 17 কি বলছেন? একজন বলছে ডি। আচ্ছা জাহেদ রহমান বলছেন 17 বলছেন ডি। আচ্ছা আর কে কি বলবেন বলেন তো দেখি একটু।
আর একটা দু একটা অ্যান্সার নেই, খুব দ্রুত বলেন, অ্যান্সারটা খুব দ্রুত বলেন। অ্যান্সার বলছেন ডি। একটু হানি খাই, গলা হুকি গেছে। বলেন একটু, আপনারা বলতে থাকেন, আমি একটু পানি খেয়ে নিই। সতেরো অ্যান্সার ডি, চলমান নীতি, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। চলমান নীতির ইংলিশটা কি? গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। আচ্ছা, এই গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন কি বলছে? যে প্রতি বছর বা প্রতিষ্ঠান আপনার লাভজনকভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এটাকে বলা হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। সো এই চলমান নীতির আন্ডারে আমরা প্রতি বছরই কি করতেছি? অপচয় ধরছি। যেহেতু আমাদের প্রতিষ্ঠানটাও প্রতি বছর চলতেই থাকবে, যেহেতু এটা অফ হবে না, সো এটার যে ফিক্সড অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোরও আমরা কি প্রতি বছর অপচয় ধার্য করবো, এটাকে বলা হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। আচ্ছা, এখানে যদি কোশ্চেনটা আরেকটা হইতো যে প্রতি বছর একই নিয়মে অবচয় ধার্য করা হচ্ছে, তখন সেটার অ্যান্সার কি হতো? তখন সেটার অ্যান্সার হতো কি? তখন সেটার অ্যান্সার হতো কনসিস্টেন্সি বা সামঞ্জস্যতা, অর্থাৎ প্রতি বছরই আপনি একই নিয়মে হচ্ছে কি অবচয় ধার্য করছেন, এটাকে বলতে হতো কনসিস্টেন্সি। আচ্ছা, এবং আপনি যদি বলতেন যে এবছর আমি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করছি, এটা যদি একটা ডিসক্লোজার আকারে যদি দেওয়া হতো, তখন এটা অ্যান্সার হতো কি পূর্ণ প্রকাশ। দেখছেন, সবগুলোই হচ্ছে পূর্ণ প্রকাশ, মানে অ্যান্সার হতে পারে, সবগুলোই কোনো না কোনোভাবে অ্যান্সার হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যাই, হচ্ছে 18 নাম্বার, একটি বড় ব্যবসায়ের অতি ছোটখাটো স্থায়ী সম্পত্তি উদ্ধৃতপত্রের স্থায়ী সম্পত্তিতে দেখানো হয় নাই। এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? হিসাব বিজ্ঞানে কোন নীতির উপর ভিত্তি করে এটা করা হয়? দেখছেন কি বলছে? একটি বড় ব্যবসা, কত স্পেসিফিক ভাবে আপনাকে বলে দিছে, আপনি যাতে কনফিউজ না হন এই জন্য সে আগেই বলে দিছে যে অতি বড় ব্যবসা, অনেক বিগ একটা কোম্পানি। এরপর বলছে অতি ছোটখাটো যে স্থায়ী সম্পত্তিগুলা, ছোটখাটো যে অ্যাসেটগুলো আছে উদ্ধৃতপত্রে স্থায়ী সম্পত্তিতে বা ফিক্সড অ্যাসেটের যে পার্টটা আছে বা নন কারেন্ট অ্যাসেটের যে পার্টটা আছে সেখানে তারা দেখায় নেই। এটা কি ভুল হয়েছে নাকি এটার মানে নিয়ম আছে বা এটা আসলে আপনি চাইলেই করতে পারেন? আচ্ছা, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটার সৌন্দর্য বৃদ্ধির জন্য যেটা করা হয়, ছোট ছোট যে অ্যাসেটগুলো থাকে বা ছোট ছোট যে সম্পত্তিগুলো থাকে, সম্পত্তির সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি, যেটা আপনি আজকেও ব্যবহার করছেন, ইন ফিউচারও এটাকে ব্যবহার করতে পারবেন। আজকে যে অ্যাসেটটা দিয়ে আপনি রেভিনিউ কালেকশন করতেছেন, ইন ফিউচারেও ওই সেম অ্যাসেটটা ইউজ করে আপনি রেভিনিউ নিতে পারেন। এই ধরনের জিনিসগুলোকে কিন্তু অ্যাসেট বলা হয় বা ফিক্সড অ্যাসেট বলা হয়। বাট দেখা যাচ্ছে কিছু কিছু ছোট ছোট জিনিস 1, 2, 3 বছর থাকে, বাট এটার অ্যামাউন্ট এত ছোট যেখানে এই বড় কোম্পানি বলার কারণ হচ্ছে তারা কোটি কোটি টাকার দামের অ্যাসেট লিখে রাখছে। তো এইখানে যদি এ ধরেন স্টাবলার মেশিন বা ধরেন যে হচ্ছে কলমদানি বা ধরেন অনেক বড় বড় কোম্পানি আছে যারা ল্যাপটপও 2-1 বছরের ভিতরে এটারে ইয়ে করে দেয়, এমপ্লয়িকে দান করে দেয়। সো ওটাকেও তারা অ্যাসেট হিসেবে দেখায় না। অথচ দেখেন আপনি আপনার জীবনে হচ্ছে ল্যাপটপ কেনাটা কত বড় একটা চ্যালেঞ্জ মনে করি আমরা। তো অনেক বড় বড় কোম্পানি আছে এই ল্যাপটপকেও 1-2 বছরের ভিতরে ওটা চেঞ্জ করে আবার নতুনটা নিয়ে নেয়, পুরাতনটা এমপ্লয়িকে দিয়ে দেয়। এটা অনেক কোম্পানির পলিসি থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ছোটোখাটো সম্পত্তিগুলোকে ওই যদি ফিক্সড অ্যাসেটের পার্টটাতে দেখায়, অনেক ক্লামজি হয়ে যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা। সো এইটার সুবিধার্থে IFRS 16 বা IS অনুযায়ী বলছে যে ছোট ছোট যে সম্পত্তিগুলো এটাকে আপনি খরচ হিসেবে দেখাইতে পারেন ওই বছরেরই। সেটা আমরা কোথায় দেখাই? মনিহারি বা সাপ্লাইজ হিসেবে দেখাই। সেই জিনিসটাই আমাকে বলছে, এটা মানে কোন নীতি আমাকে বলতেছে? এই যে ম্যাটেরিয়ালিটি, ঠিক আছে, ম্যাটেরিয়ালিটি, ঠিক আছে, এই নীতি অনুযায়ী আমরা হচ্ছে ছোট ছোট সম্পত্তিগুলোকে উদ্ধৃতপত্রে না দেখিয়ে খরচ হিসেবে, লাভ লোকসান হিসেবে দেখাইতে পারি। আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেনে যাই। আপনারা আবার কেউ ঘুমায় পড়েন না। আচ্ছা, এরপরে পরের কোশ্চেনটা কি বলছে? মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতি বছর ফিফো পদ্ধতি ব্যবহার করে। আচ্ছা, এটা হবে ফিফো, এটা কিন্তু যে স্ল্যাশ মনে হয় বোঝা যাচ্ছে, বাট এটা ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি ব্যবহার করে। এই প্রয়োগ হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল? কি বলছে? পণ্য মজুত মূল্যায়নের ক্ষেত্রে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতি বছর, দেখেন কোশ্চেনটার অ্যান্সার কিন্তু এই জায়গাতে, বুঝতে পারছেন?
পুরো কোশ্চেনটা জুড়ে কিন্তু ওই জায়গাটায় হিট করা হয়েছে যে প্রতি বছর সে ফিফো পদ্ধতিতে ব্যবহার করে। এই প্রয়োগ হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল? একটু আগেই কিন্তু এটার অ্যান্সারও আমি আমার আগের কোশ্চেনটাতে আমি বলে দিয়েছি যে এটার অ্যান্সার কি হওয়া উচিত, যে প্রতি বছরই আপনি একই নিয়ম ফলো করবেন, সেটা আপনি যাই করেন না কেন সেটা আপনার এই যে কনসিস্টেন্সি বা আই থিঙ্ক সামঞ্জস্যতাটা লিখতে গিয়ে এটার একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, বাট আপনি ইংলিশটা দেখেন লেখা আছে কি কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সিটা মেনটেন যদি করেন তাহলে প্রতি বছর আপনি একই নিয়ম ফলো করবেন, এটা হলো হিসাব বিজ্ঞানের নীতি। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি বলছে, 20 নম্বরটা দেখেন, বলছে চলমান নীতি অনুযায়ী একটি প্রতিষ্ঠান নিম্নের কোনটির অন্তর্ভুক্ত হবে? ঠিক আছে, চলমান নীতি অনুযায়ী, চলমান নীতি কি? ওই যে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, এটা কখনো বন্ধ হয়ে যাবে না, এরকম একটা নীতি আছে। সেই নীতিটা অনুযায়ী আমাদের কোনটা অন্তর্ভুক্ত হবে? প্রথমটা বলছে নিকট ভবিষ্যতে বিলুপ্ত হবে, এটা কি গোয়িং কনসার্ন? না। এরপর বলছে অন্য একটি প্রতিষ্ঠান দ্বারা ক্রয় হবে, এটা গোয়িং কনসার্ন? এটাও না। এরপরে বলছে ব্যবসায়ের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ব্যবসায় কার্যক্রম চলবে, তার মানে যেদিন আপনার গোল আপনার টার্গেট ফুলফিল হয়ে যাবে ওই দিনকে আপনি ব্যবসা বন্ধ করা সেল করে দিবেন, মানে ব্যবসা করা বন্ধ করে দিবেন, এটা কি গোয়িং কনসার্ন? না, এটাও না। ডি নম্বরে বলছে অনন্তকাল ধরে ব্যবসা চলবে, যদিও চলে না বাট মানে বলি আর কি চলবে। তবে হ্যাঁ, পৃথিবীতে এখনো প্রায় 200 বছর, তো খুব অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানির বয়স প্রায় 200 বছর, ইভেন 300, 400, 500 বছর বয়সেও এখন একটা কোম্পানি আছে। এটা একটা ইউরোপের একটা মিট সেল করে, আমি এক্স্যাক্টলি এই মোমেন্টে দেশটার নাম ভুলে গিয়েছি। সো তারা মোটামুটি 500 বছর থেকে তারা এই মাংস বা মিট তারা সেল করে, এই একটা কোম্পানি আছে, সব পৃথিবীর সব থেকে ওল্ডেস্ট একটা কোম্পানি। আর এছাড়া আপনি 200 বছর 300 বছর অনেক কোম্পানি পাবেন যেগুলো বয়স এত। আর বাংলাদেশে মানে 5-10 বছরই একটা কোম্পানি চলে না, এই মার্কেটে আসলো কালকেই আবার শুনে অফ হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা পরে কোশ্চেনে চলে যাই, 20 নম্বরে চলে যাই। 20-এর আনসার কি বলছেন? ডি। ভেরি গুড, সকলে সঠিক আনসার দিয়েছেন। এরপরে যাচ্ছি আমরা 21 নম্বরে, বলছেন নিম্নের কোন নীতি অনুযায়ী বেক্সিমকো লিমিটেড কার্যক্রম বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কার্যক্রম থেকে পৃথক বলে বিবেচিত হবে? দেখছেন এখানে দুইটা এন্টিটি, একটা হচ্ছে বেক্সিমকো লিমিটেড ইটসেলফ একটা এন্টিটি, আরেকটা বলছে বেক্সিমকো ফার্মা লিমিটেড, এটা একটা এন্টিটি। তার মানে নাম একই গ্রুপের আন্ডারে, বাট দুইটা এন্টিটি আলাদা, দুইটা পৃথক সত্তা। এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল যদি কোনো দেনাদারের সাথে বা কোনো পাওনাদারের সাথে, গভর্নমেন্টের সাথে, তার ক্লায়েন্টের সাথে যদি ব্যবসা করে, সেটার দায়ভার এই বেক্সিমকো লিমিটেড নিবে না, অর্থাৎ দে হ্যাভ সেপারেট এন্টিটি। এবং এটাকেই বলা হচ্ছে, এই যে এখানে দেখেন এই যতগুলো নীতি আছে এটার ভিতরে এই যে সত্তার নীতি, তারা জাতিগতভাবে আসলে তার পৃথক, ওটা ফার্মাসিউটিক্যাল আর এটা বেক্সিমকো লিমিটেড। ঠিক আছে, সো 21-এর অ্যান্সার কি হবে? সত্তার নীতি, আমরা যেটা বলছিলাম। আচ্ছা, 21-এর অ্যান্সার বলছেন বি। গুড, সত্তার নীতি। আচ্ছা, এরপর বলছে অল্প মূল্যের দীর্ঘ জীবনের সম্পত্তিকে খরচ হিসেবে দেখানো হয় কোন নীতি অনুসারে? আই হোপ এটার অ্যান্সার আমরা এই কোশ্চেনটাকে একটু আগে আমরা সলভ করছি না? তাহলে এটা আপনি এটার অ্যান্সার দেন, এইটা একদম এই কোশ্চেনটাই সলভ করছি, জাস্ট কথাটা একটু ভিন্ন ছিল। এটার অ্যান্সার বলেন। হ্যাঁ, 20-এর অ্যান্সার মোটামুটি, 21-এর অ্যান্সার সবাই সঠিক দিয়েছেন, বি বি বি। এবার 22-এর অ্যান্সার দেন। 22-এর অ্যান্সার কি হবে? বাইশ নম্বরের অ্যান্সার কি হবে বলেন সবাই? 21-এর অ্যান্সার সবগুলোর দেখতে পাচ্ছি, 22-এর অ্যান্সার কি হবে? আচ্ছা, সবাই জানে এটার অ্যান্সার হবে বস্তু নিষ্ঠতার নীতি। ঠিক আছে, ম্যাটেরিয়ালিটি, যেটাকে আমরা বলছিলাম যে ছোট ছোট সম্পত্তিগুলোকে আমরা সম্পত্তি হিসেবে না দেখিয়ে আমরা খরচ হিসেবে দেখাই। আচ্ছা, এরপরে যাই হচ্ছে আমরা 23 নাম্বার কোশ্চেন। 23 নম্বরে বলছে কি যে আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? বলেন তো, কোন নীতি অনুযায়ী আয় বিবরণী প্রস্তুত করা হয়? আয় বিবরণীটা কত সময়ের জন্য প্রস্তুত করা হয়? একটা নির্দিষ্ট সময়,
ব্যবসাটা যদি আপনার 3 মাসের হয় আপনি 3 মাসের জন্য আইবিএম প্রস্তুত করবেন, ব্যবসাটা যদি 6 মাসের হয় 6 মাসের জন্য করবেন, যদি 9 মাস হয় 9 মাসের জন্য, আবার 12 মাস হলে 12 মাসের জন্য। অথবা আপনি চাইলেও এই পুরো যদি 1 বছরের ব্যবসা হয় এটাকে আপনি কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি আপনি হচ্ছে কি করতে পারেন, আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারেন। বাট সেটা কোন নীতি অনুযায়ী সেটা হচ্ছে কি আমাদের সময়কাল বা হিসাবকাল। আমি যেটাকে বেটার মনে করব, তবে আপনি যদি লিস্টেড কোম্পানি হন তখন সেক্ষেত্রে আমাকে 1 বছর অন্তর অন্তর আর্থিক বিবরণী তৈরি করতেই হবে, এটা তখন বাধ্যতামূলক। এবং এটা হচ্ছে আপনার জনসাধারণের জন্য এটা আপনাকে পাবলিশ করতে হবে, আপনি এটাকে হাইড করে রাখতে পারবেন না। লিস্টেড বলতে বোঝায় যদি শেয়ার মার্কেটে যদি যেই কোম্পানিটা আছে এবং যার শেয়ার পাবলিকলি কেনা বেচা হয় সেই কোম্পানিটা তার আর্থিক বিবরণীটা 1 বছরের জন্য প্রস্তুত করে এটা হচ্ছে তারা হচ্ছে সর্বসাধারণের জন্য এই ইনফরমেশনগুলো তারা প্রকাশ করবে, যার কারণে আমরা ম্যাক্সিমাম আর্থিক বিবরণীর উপরেই দেখতে পাই কি 31শে ডিসেম্বর অথবা 31 আপনার হচ্ছে জুন থেকে জুলাই যারা করে বা মার্চ করে দেখবেন যে ওই বছর শেষে, ঠিক আছে। সো এটার অ্যান্সার কী হবে, সময়কাল। এরপরে বলা হচ্ছে যে অবচয় পদ্ধতি নির্ণয় করা হয় নিম্নের কোন নীতির কারণে। আই থিঙ্ক এটাও একটু আগে আমরা পড়ে গেছি, তাই না? অনেকগুলোই আমরা রিপিটেড কোশ্চেন না, মানে দেখেন একটু ঘুরে পেঁচায় আছে, বাট অ্যান্সারগুলো সেম। আচ্ছা, এরপরে বলছে 23-এর সি, ভেরি গুড। আজকে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, অলরেডি আপনাদের পড়াশোনা শেষ, তো নতুন করে কিছু আসলে শেখার কিছু নাই। তারপরও কেউ যদি মনে করেন যে না ভাই আর্থিক বিবরণীটা পড়াইলো এটা আমি বুঝলাম না, আপনি যাবেন ওই জয়কুলির ফেসবুক বা ইউটিউব পেজে গিয়ে দেখবেন যে হচ্ছে আপনার এই ক্লাসগুলো আপডেট করা আছে। আর জয়কুলের যে হিসাব বিচিত্রা যে বইটা এটাও তো আপনাদের কাছে আছে। সো এই জয়কুলের একটা মডেল টেস্ট বই আছে এই ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, সো আপনারা এই বইটাও কালেক্ট করে নেবেন। আর ওই বইটা কালেক্ট করার পর বইটা সেকেন্ড পেজে গিয়ে আপনারা আপনাদের নাম লিখে ওই বইটা সহ যদি একটা সেলফি তুলে দিতে পারেন তাহলে হবে কি ওই যে একটা কোর্স আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন কোর্স, ওই যে দেখছেন উপরে লেখাই আছে, জানে আমি ভুলে যাইতো বারবার, এই জন্য আমাকে মনে রাখার জন্য দেখেন যে করেই দিচ্ছে যে ফাইনাল টাচ চ্যাম্পিয়ন কোর্স হিসাব বিজ্ঞান প্রথম বর্ষ জয়কুলি পাবলিকেশন, না ওগুলো হচ্ছে আলাদা জিনিস। এই কোর্সটাতে আপনাকে তারা অ্যাড করে দেবে, এটাতে আপনারা ফ্রি এখানে কোর্স করতে পারবেন। আপনার পরীক্ষার মনে হয় এখনও 1 মাস সময় আছে, শুধু অ্যাকাউন্টিং না সবগুলো কোর্স আপনি ওখানে পেয়ে যাবেন, কোর্স ম্যাটেরিয়াল ওখানে পেয়ে যাবেন। সো দেখেন যেটা ভালো মনে করেন আপনারা। এরপরে আমরা যাই কত নম্বরে, 24-এ কি বলা হচ্ছে, 24 অ্যান্সার অলরেডি ডি, সবাই দিয়ে দিচ্ছে যে অবচয় পদ্ধতি নির্ণয় করা হয় নিম্নের কোন নীতির কারণে। পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে আপনি সরলরৈখিক ফলো করবেন, নাকি আপনি ক্রমহ্রাসমান ফলো করবেন, নাকি বর্ষ সংখ্যা ফলো করবেন, নাকি হচ্ছে আপনি উৎপাদন একক ফলো করবেন, নাকি আপনি ওই সময় এককের ব্যবহার করবেন। এইটা বলা হচ্ছে যে এই যে ডিফারেন্ট যে মেথডগুলো, এই মেথডগুলো আপনি যখন যেটা ইউজ করবেন সেটা এখানে বলতেছে আপনি কোন মেথডটা নিবেন আর কি। সো এটার অ্যান্সার বলেন তো কি হবে, এটার অ্যান্সার বলেন কি হবে। অ্যান্সার সবাই দিচ্ছেন ডি, রক্ষণশীলতা। আচ্ছা, রক্ষণশীলতা বলতে আসলে কি বোঝায় জানেন? রক্ষণশীল বলতে বোঝাচ্ছে যে আপনি একটু সবসময় সেফ জোনে থাকবেন, যে যেটা কম রিস্ক কম নেবেন, আপনি রিস্ক টেকার হবেন আর কি, যে রিস্ক অ্যাভয়েড করবেন না, আপনি সবসময় কম দেখাবেন, আপনি খরচ কম, আপনার মুনাফা কম, আপনার ট্যাক্স কম, আপনার রিস্ক কম, এই জিনিসটাকে বলা হয় কি রক্ষণশীলতা। সো এই কোন পদ্ধতিতে মেনটেন করতে গেলে আপনার লাভটা কম হবে সেটা আপনি বিচার করবেন, যে আপনার সরলরৈখিক করতে গেলে কি ব্যয়টা বেশি দেখাবো এই বছরের, নাকি ক্রমহ্রাসমান করলে ব্যয়টা বেশি দেখাবো। সো এই যে চিন্তা করে আমরা যখন বলি যে না আমরা এবার ক্রমহ্রাসমানে যাব, সেক্ষেত্রে আমরা ওই ডাবল ডিক্লাইন বা স্ট্রেট লাইন এই মেথডগুলো আমরা ওইভাবে হচ্ছে ফাইন্ড আউট করি। তখন এইটাকে বলা হচ্ছে রক্ষণশীলতা বা কনভার্টিজম। একটা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালটা মেনটেন করে আপনি অবচয়ের যে মেথডটা এটা অবলম্বন করবেন। বাট বেসিক্যালি আবার অ্যাসেটের উপর ডিপেন্ড করে যে আপনি কোন পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন চার্জ করবেন। ধরেন ফিক্সড অ্যাসেট যে বিল্ডিং, এই বিল্ডিংটা দালান কোঠা যেটা, এটার উপর যে হারে অবচয় ধার্য করা হবে বা যে পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়, রাস্তায় যে ট্রাকটা চলে ওইটাও কোনো কোনো কোম্পানির জন্য অ্যাসেট, ওই ট্রাকের ওটাও ফিক্সড অ্যাসেট, ট্রাকটাও ফিক্সড অ্যাসেট, বিল্ডিংও ফিক্সড অ্যাসেট, বাট দুইটার উপর কিন্তু সেম মেথডে হচ্ছে ডিপ্রিসিয়েশন বা অবচয় ধার্য করা হবে না, দুইটা অ্যাসেটের জন্য ডিফারেন্ট মেথড। বাট এই মেথডটা কোথায় থেকে আসছে, রক্ষণশীলতার যে প্রিন্সিপালটা এখান থেকে আসছে। এরপর আমরা পরে কোশ্চেনে যাই।
25 নাম্বার কোশ্চেনে যাই। আমরা খুব দ্রুত আমরা অ্যান্সারগুলো করব। দেখেন আমি কোশ্চেনগুলো করার সময় একটু ডিটেলসে বলে দিই যাতে আপনাদের একটু শুনতেও ভালো লাগে। শুধু যদি অ্যান্সারগুলো বলতাম খুব বেশি একটা মানে কি হতো না, মানে ইনফরমেটিভ হতো না। এই যে একটু একটু নতুন নতুন কিছু জানছেন, এটা আমার জন্য ভালো লাগতেছে। আমি যে জানি এটাও আপনাদের কাছে আমি বুঝাতে পারতেছি, মানে ভাব নিতে পারতেছি। ভালো লাগে কোশ্চেন সলভ করতে গেলে, ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, বাট আমার অনেক ভালো লাগে। পড়ানোর থেকে কোশ্চেন সলভ করতে ভালো লাগে। একবার এক একটা টপিক নিয়ে আলোচনা করা যায়। সন্দেহজনিত ঋণ সঞ্চিতি রাখা হয় কিসের জন্য, কেন? দেনাদার দেউলিয়া হলে, দেনাদার মারা গেলে, হ্যাঁ মারিয়ে ফেলছে, কি একটা এমসিকিউ দিছে রে বাবা, মারিয়ে ফেলছে একদম। এবার বলছে কুঋণ হলে, তারপর বলছে কুঋণ হওয়ার সম্ভাবনা থাকলে। দেখেন এই যে সঞ্চিতি, তার মানে কি ফিউচারে আপনি একটা স্টেপ নিয়ে রাখতেছেন, যদি আমার ফিউচারে কিছু হয়, সো মারা গেলে তো গেলই, দেনাদার দেউলিয়া হলে তো হলোই, তারপর কুঋণ যদি হয়ে যায় তাহলে তো মানে কুঋণ হয়ে গেল। বাট এই তিনটা হইতে পারে, সেইটাকে এক জায়গায় নিয়ে এসে বলা হচ্ছে যে কুঋণ হওয়ার সম্ভাবনা থাকলে। যখন এই পসিবিলিটিটা থাকে, এই তিনটা ঘটনাই ঘটতে পারে, এই তিনটা ঘটনায় একটা কোম্পানির ঘটতে পারে। সো এই তিনটাকেই আপনি এইটার আন্ডারে নিয়ে আসতে পারেন। এইটার জন্যই আমরা হচ্ছে কুঋণ সঞ্চিতিটা ধার্য করে থাকি। 25-এর ডি। আচ্ছা, এরপর আর একটা কোশ্চেন আমরা সলভ করি। দেখেন এবার ম্যাথ চলে আসছে, তাই না? এই দেখেন একটা ম্যাথ আসছে। কি বলছে, এতক্ষণ থিওরি পড়তে পড়তে একটু বোর হয়ে গেছে, এবার একটু ম্যাথ সলভ করি। বলছে দেনাদারের প্রারম্ভিক জের 10,000 টাকা, বিক্রয় ফেরত 2,000 টাকা, আর দেনাদার থেকে প্রাপ্তি 20,000 টাকা, দেনাদারের সমাপনী জের 4,000 টাকা। তাহলে বছর সারা বছরের বিক্রয়ের পরিমাণ কত বা ধারে বিক্রয়ের পরিমাণ কত, এটা বের করতে বলছে, তাই না? ও মানে ফার্স্টের একটা ইনফরমেশন দিছে, লাস্টে একটা ইনফরমেশন দিছে, আর ওর জীবনে কিছু ঘটনা ঘটে গেছে সেটা দিছে, দিয়ে এখন সে আরেকটা ঘটনাকে বের করতে বলছে, ধারে কত আমি বিক্রয় করছিলাম সেটা আমাকে একটু বের করে দেখান। মানে দেখতে যাচ্ছে যে আমরা মানে কেমন জানি, তাই না? তো আমরা এটা পারবো কি পারবো না বলেন তো? এটা আনসার বের করতে পারবো? দেখেন কোনো ফর্মুলা জানার দরকার নেই, কোনো ডিপ নলেজ থাকার দরকার, আপনি কমন সেন্স থেকে এটা সলভ করেন। প্রারম্ভিক জের কত ছিল? 10,000 টাকা। আমরা দেনাদারের কাছ থেকে পাইছি কত? 20,000 টাকা। তার মানে ওই 10,000 টাকা তো শোধ করছে, সে আবার এবছরেও 10,000 টাকা আমাকে দিছে, তাই না? তার মানে এবছরও তার সাথে আমার একটা ট্রানজ্যাকশন হয়েছে, যার কারণে নাহলে তো সে তো 20,000 টাকা দেয় না, তার কাছ থেকে আমি পাই 10,000, সে 20,000 কেন দিল? অবশ্যই কোনো একটা কাহিনী আছে। তো আমরা এই 10,000 থেকে যদি এই 20,000 টাকাটা বাদ দিয়ে দেই, তার মানে এখনো 10,000 টাকার আমাদের বিক্রয় আছে, ঠিক আছে? 10,000 টাকার আমার তার মানে একটা বিক্রি হয়েছে। এরপরে বলছে যে সমাপনী জের 4,000 টাকা আছে। দেখছেন, আমি ওটা ভালো মনে করছিলাম, ভাবছিলাম যে 10,000 টাকা পাইতাম, 20,000 টাকা আরো অ্যাডভান্স 10,000 টাকা দিছে, কিন্তু আমরা দেখতেছি কি যে না, তার আরো এখনো মানে এই 20,000 টাকা দেওয়ার পর তার কাছে আমি আরো 4,000 টাকা পাই। তাহলে এই 10,000 থেকে আমরা ওই 4,000 টাকাটা যোগ করে দেবো, তাই না? এটা আমরা যোগ করে দিচ্ছি। এরপর এখানে আরো একটা ঘটনার কথা বলছে যে বিক্রয় ফেরত। ওরে বাবা, তার মানে আমি বিক্রি করছিলাম কিন্তু কোনো কারণে সে আমাকে এটা আবার সেল দিয়ে দিছে, রিটার্ন দিয়ে দিছে, তাই না? সো এই যদি রিটার্ন দিয়ে দেয় তার মানে এটা আলাদা একটা হিসাবভুক্ত হয়। বিক্রয় ফেরত কিন্তু বিক্রয় থেকে মাইনাস হয় না, অর্থাৎ টোটাল যে রেভিনিউটা ওই রেভিনিউটা থেকে যায়, বাট এটা বিক্রয় ফেরত নামে আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়। তাহলে বিক্রয় ফেরত যেহেতু হয়েছে, তার মানে এটাও আমি বিক্রি করছিলাম, তাহলে এই 2,000 টাকাকে যোগ করতে হবে। তার মানে দেখেন টোটাল তাহলে আমার ধারে এই বছরের জন্য বিক্রি ছিল আমার 16,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছেন? দেখেন মানে নর্মালিও যদি আপনি চিন্তা করেন এভাবেই কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে যায় যে আমি আমার সারা বছরে টোটাল ধারে বিক্রয় ছিল কত টাকা? এই 16,000 টাকা। এখন দেখেন আপনি যদি আবার পুনরায় ব্যাক ক্যালকুলেশনটা করেন, তাহলে আমার প্রারম্ভিক দেনাদার কত ছিল? 16,000। সেখান থেকে আমি এবছরে আবার বিক্রি করছি কত? 10,000 প্রারম্ভিক ছিল, আর এবছরে আমি টোটালি বিক্রি করছি কত? 16,000। তাহলে 10,000 আর 16,000 কত হয়? 26,000। 26,000-এর ভিতরে আমি ওই কি যেন বলে ফেরত আসছে কত? 2,000। তাহলে 26,000 থেকে তাহলে যদি আপনি 2,000 টাকা মাইনাস করেন, কত থাকে? 24,000। এবং 24,000 থেকে আপনি ক্যাশ কত পাইছেন? 20,000। তাহলে এখনো তার কাছে আরো কত টাকা পান? এই দেখেন 4,000 টাকা। দেখছেন? সো ঘুরে ফিরে যে কোনো একটা কোশ্চেন বা যে কোনো একটা অ্যান্সার আসতে পারে। আচ্ছা, সো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। বলছে সমাপন করার পর নিম্নের কোন হিসাবটি জের শূন্য হবে না?
কোনটার যে শূন্য হয় না, যদি সহজ কথায় বলি ফিক্সড অ্যাসেট যেটা বা লাইবিলিটি বা মালিকানা সত্ত্ব, এই 3 ধরনের হিসাবের অর্থাৎ সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা ব্যালেন্স কখনোই জিরো হয় না। তাহলে জিরো হয় কোনগুলো? যেটা অস্থায়ী হিসাব, টেম্পোরারি অ্যাকাউন্ট, সেটাকে যদি আপনি সমাপনী দাখিলা দেন তাহলে সেক্ষেত্রে সেটা যে শূন্য হয়ে যায়। বাট এখানে বলছে শূন্য হবে না, অর্থাৎ এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনার অ্যাসেট হিসেবে আছে। এই দেখেন সেবা রাজস্ব, এটা টেম্পোরারি অ্যাকাউন্ট, অবচয় খরচ, এটা টেম্পোরারি অ্যাকাউন্ট, বিজ্ঞাপন খরচ, এটাও টেম্পোরারি অ্যাকাউন্ট। কিন্তু এই যে অগ্র প্রদত্ত খরচ, অগ্রিম প্রদান, অ্যাডভান্স, এটা আপনার জন্য কারেন্ট অ্যাসেট, এইটার আপনার জিরো হবে না, এইটা থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেনটা যাই। পরের কোশ্চেন বলছে পাওনাদার প্রারম্ভিক যে 5,000, সমাপনী যে 6,000, ক্রয় ফেরত 2,000, পাওনাদারকে পরিশোধ করছে 9,000 টাকা, 90,000 টাকা। ধারে ক্রয় কত? আগেরটা ছিল ধারে বিক্রয় কত, এবার একটা হচ্ছে ধারে ক্রয় কত। আচ্ছা, আগেরটা তো আমি করে দিয়েছি, এটা আবার এবার আপনারা এটা করেন, এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার বলেন তো। 28 নাম্বারটা কি হবে? 28 নাম্বারের অ্যান্সার কি হবে বলেন? ওই আগেরটা আমি যেভাবে করলাম আপনারা এটা ওইভাবেই করতে পারেন। ঠিক আছে, একইভাবে করেন। আচ্ছা, এর পরেরটাতে যাই, দেখি এর পরেরটাই কি বলছে। পরেরটা তো দেনাদারের সমাপনীজের ওই যেভাবে করছি এটাও একইভাবে করবেন, আমি এটাতে আর না যাই। এই যে 30 নাম্বারটা দেখেন, 30 নাম্বারটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, সো 30 নাম্বারটা আমরা একটু টাচ করি। সময় যেহেতু কম, আমরা সেম কোশ্চেনগুলোকে স্কিপ করে যেটা একটু ডিফারেন্ট অঙ্ক সেটা আমরা করার চেষ্টা করি। বলছে সাধারণ শেয়ারের মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা, নিট লাভ হচ্ছে 1 লক্ষ টাকা, লাভ ক্ষতি হিসাবে সমাপনী ক্রেডিট জের 3 লক্ষ টাকা। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। শেয়ার মূলধন 5 লক্ষ টাকা, এই দুটো অ্যামাউন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। এর বলছে শেয়ার ডিসকাউন্ট 65,000 টাকা হলে ইকুইটি সমাপনী জের কত। ঠিক আছে, সমাপনী জেরটা বলতে বলছে যে সমাপনী মূলধন আমাদের কত সেটা আমাদের কাছে জানতে চাইছে। তো শুরুতে কত টাকা ছিল? 5 লক্ষ টাকা। এরপরে বন্টনযোগ্য কত? বন্টনযোগ্য হচ্ছে 3 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা নিট লাভ, এটা বন্টন করবে না, এটা কোম্পানি বন্টন করবে না, এইটা তারা রেখে দিবে, এটা হচ্ছে আলাদা রিজার্ভে রেখে দিবে। বাট বন্টন করবে কত? এই যে 3 লক্ষ টাকা। এখন সে বলতেছে যে এই তাহলে তার টোটাল ব্যালেন্সটা কত হচ্ছে? আগে ছিল 5 লক্ষ, পরে হলো 3 লক্ষ, তাহলে টোটাল তার যে শেয়ার ইকুইটি এটা হচ্ছে কত টাকা? 8 লক্ষ টাকা। সেখান থেকে সে বলছে সে শেয়ারটা আবার ডিসকাউন্টে সেল করছে, ডিসকাউন্ট দিচ্ছে কত? 65,000 টাকা। তাহলে এক্স্যাক্টলি ওই সমাপনী তার ইকুইটির পরিমাণ কত? 7,35,000 টাকা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ও, সময় তো অনেক শেষ হয়ে যাচ্ছে। তো এই কোশ্চেনটা এটা আপনারা জানেন। আচ্ছা, সো এটা সমাপনী হিসাবের জের, এটা আমি একটু আগে করিয়েছি। তারপর এই যে কোম্পানির ইকুইটির পরিমাণ কত, এটাও করাইলাম একটু আগে। আচ্ছা, সমাপনী দাখিলার পর কোন হিসাবের উদ্বৃত্ত শূন্য হবে? আচ্ছা, এটাও একটু আগে বলছি তাই না? ওই যে টেম্পোরারি অ্যাকাউন্ট আর পার্মানেন্ট অ্যাকাউন্ট একটু আগে যে বললাম যে যেটা টেম্পোরারি অ্যাকাউন্ট ওটা জিরো হয়ে যাবে, আর যেটা পার্মানেন্ট অ্যাকাউন্ট সেটা আসলে জিরো হবে না। তাহলে এখানে শূন্য হবে কোনটা? এই যে অগ্রিম ব্যয়, এটা কি? এটা অ্যাসেট। বিলম্বিত বিজ্ঞাপন, এটাও অ্যাসেট। অনুপার্জিত, এটা বকেয়া, এটাও বিজ্ঞাপন, মানে পার্মানেন্ট অ্যাকাউন্ট। আর এই যে সেবা আয়, যেটা যে বছর হয় ওই বছরে জিরো হয়ে যাবে। এবার বলছে কার্যপত্রে লিপিবদ্ধ হয় না, কোনটা উপলব্ধ হয় না? কার্যপত্রে কোনটি লিপিবদ্ধ হয় না? আচ্ছা, সমাপনী দাখিলা, তারপর বলছে উত্তোলন, সমন্বয় দাখিলা, লাভ ক্ষতির সময়কাল। এই কোশ্চেনটা একটু টাফ, এটা বলেন তো কারণ অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে কার্যপত্রটা করি না। আমরা যখন ইউনিভার্সিটির জন্য পড়াই 30-এর বি, আমি একটু ওইটা স্কিপ করে এদিকে চলে আসছি। আমরা অনেক সময় যখন যে এই কার্যপত্রটা পড়াই না, কারণ যে এই ওয়ার্কশিটটা এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমরা এটা পড়াই না। আচ্ছা দেখেন, এই কার্যপত্রে যেটা বলা হচ্ছে এটাতে উত্তোলনটা অবশ্যই লেখা হয়, সমাপনী দাখিলাগুলো দেওয়া হয়, ওই বছরের যে অ্যাডজাস্টিং যেটা থাকে অগ্রিম বা বকেয়া সেটার জন্য দেওয়া হয়, আর লাভ ক্ষতির যে সময়কাল একটা নির্দিষ্ট যে সময়ের ভিতরে সেটাও থাকে। কিন্তু এই যে সমাপনী দাখিলা বলতে আমরা ক্লোজিং যে এন্ট্রিটা বলতেছি সেই এন্ট্রিটা কিন্তু এই কার্যপত্রে দেওয়া হয় না। এই যে কেন দেওয়া হয় না? কারণ এটা তো আমার সমাপনী দাখিলার মাধ্যমে পরের বছর এটা চলে যাবে, এই বছর এটার কোনো আর কাজ নাই। এই জন্য এই কার্যপত্রে এই 3টা জিনিস দেখেন, এই তিনটা জিনিসই কিন্তু এই যে বছর আমরা হিসাব নিকাশ করতেছি সেই বছর রিলেটেড, আর এই সমাপনী দাখিলাটা পরের বছর রিলেটেড, সো দ্যাটস এটা আসে না। আচ্ছা, এই যে লাস্ট এই দুইটা পার্ট করে আমরা আজকের ক্লাসটা দেখি, ইতি টানার চেষ্টা করি।
বলা হচ্ছে 120% হিসাবে প্রদত্ত ভাড়া 30,000 টাকার মধ্যে অগ্রিম কত টাকা। এটা একটু ইন্টারেস্টিং। এইটা একটু ইন্টারেস্টিং, এই ম্যাথটা আমরা একটু করে দেখি। 120% হিসাবে প্রদত্ত ভাড়া 30,000 টাকার মধ্যে অগ্রিম কত টাকা। দেখেন আমরা খুব সহজে এটা করতে পারি। তাহলে এখানে কি বলছে, 120 ইকুয়ালস টু এটা বলছে না, 30,000 মানে কত পার্সেন্ট, 120%। তাহলে আমরা 30,000 কে 120 দিয়ে ভাগ দেব, 120 দিয়ে ভাগ দেব। তাহলে এটা যদি আমরা ভাগ দেই, এই 0 0 কেটে দেই, ঠিক আছে, যদি এই আপনার 300 রাখি, তাহলে ভাগ দিলে হচ্ছে 12 দুগুণ 24, থাকতেছে কত আপনার 6 0, আর এদিকে আসতেছে আমার হচ্ছে 5 12 60, 5 12 60, এই যে 250, ঠিক আছে। এই যে এখানে একটা 0 ছিল, 0টা আমি আগেই কেটে দিয়েছি। তার মানে 1% ইকুয়ালস টু 250 টাকা। তো 1% ইকুয়ালস টু যদি 250 হয়, তাহলে এই যে 20% এটা সে অ্যাডভান্স দিছে, 100% তো এই বছরের ভাড়া, তাহলে 20% সে এক্সট্রা দিছে। তাহলে এই 250 ইন্টু যদি আপনি 20 দেন, তাহলে দেখেন অ্যান্সারটা আসে 5,000। পার্সেন্টেজের ম্যাথগুলো আমরা এভাবে একটু করার চেষ্টা করব, ঠিক আছে। 35 এর আনসার বি। আর আরেকটা হচ্ছে 36 নম্বর, বলছে নিচের কোনটি স্থায়ী হিসাব, নিচের মানে কোনটি অস্থায়ী হিসাব। এটা বারবারই আমাদের জন্য আসছে, কোনটি অস্থায়ী হিসাব, সেটা হচ্ছে এই যে ভাড়া, এটা আমার যে বছরের ব্যয় ওই বছরে শেষ হয়ে যাবে, বাদ বাকি যা আছে এগুলো হচ্ছে পরের বছরের দিকে যেতে থাকবে, ঠিক আছে, পরের বছরের দিকে যেতেই থাকবে। সো আই থিঙ্ক দ্যাটস অল। আমরা এই যে যতগুলো এমসিকিউ এই পেজটার মধ্যে আছে, পিডিএফটা, আমি হচ্ছে যারা দায়িত্বে আছেন আমাদের আইটি ডিপার্টমেন্ট, তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো, যেহেতু আমি এই স্বল্প সময়ের ভিতরে সবগুলা নিতে পারলাম না, তো এই টোটাল যে পিডিএফটা আছে, এই পিডিএফটা যেন কমেন্ট সেকশনে দিয়ে দেয়। সো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিজেরা আবার ওই আরও কিন্তু এখানে প্রায় মোর দেন আমি 60টা কোশ্চেনের মতো সাজিয়েছিলাম, জাস্ট হাফ অনলি আমি শেষ করতে পারছি। সো বাকি যে 30টা আছে সেটা আপনারা নিজেরা সলভ করবেন, এবং এটার অ্যান্সারগুলো কিন্তু ওই যে জয়গুলো যে মডেল টেস্ট যে বইটা আছে সেখানে কিন্তু একদম সবগুলো আবার দেওয়া আছে। অর্থাৎ এই কোশ্চেনগুলো জয়গুলো যে বইটা আছে সে মডেল টেস্ট, সেই বই থেকে কিন্তু এই কোশ্চেনগুলো আমি সাজিয়েছিলাম। সো ওখানে ব্যাখ্যাও দেওয়া আছে এবং মডেল টেস্টে অ্যান্সারও দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা কোন কোন বছরে কোন কোন কোশ্চেন এসেছিল সেটাও দেওয়া আছে। এই বইটা কালেক্ট করে আপনারা পড়াশোনা মানে হচ্ছে করতে থাকবেন। এমডি ইমন কোন বিষয় পড়ানো হচ্ছে? আমি একটু আগে ফিজিক্স পড়াচ্ছিলাম, বাট এখন মন চাচ্ছে যে কেমিস্ট্রি পড়াবো, কিন্তু সময় শেষ, কেমিস্ট্রি আর পড়াবো না। সো আপনি অনেক তাড়াতাড়ি জয়েন করছেন ক্লাসটা, আমরা মানে নেক্সট ক্লাসের জন্য অনেক তাড়াতাড়ি লেট করছে শুরু করে মানে আসছেন। সো নেক্সট আমরা আরও একটা হয়তোবা ক্লাস নেব, যেহেতু এক্সাম আমাদের মে মাসের শেষের দিকে। সো মাঝখানে আমরা আরও একটা বড় সময় পাবো, তো আপনারা নিজেদের মতো করে প্রিপারেশন নেন। ইনশাল্লাহ আবারও একটা ক্লাসে আমরা এভাবেই আবারও কিছু এমসিকিউ সলভ করবো। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রিপারেশন ভালো হোক, আপনারা নিজেরা সুস্থ থাকেন, এই কামনায় আজকের ক্লাস এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।